সো হ্যালো দেয়ার গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদেরকে নতুন একটা ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। নাইমুদ্দিন, বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমাদের আজকের লেকচারটা হচ্ছে কি তোমার বল অধ্যায়ের উপর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার, বুঝছো? এর আগে আমরা একটা অলরেডি পড়ে আসছি। সো আগের লেকচারে আমরা নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়ছি, এবং আজকে লেকচারে আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়ব, এবং এটা হতে যাচ্ছে আমাদের আজকের লাস্ট লেকচার। এবং এই অধ্যায়ে কিন্তু এক্সট্রা কোনো ওয়ান শট সিকিউ আসবে না, তোমাদেরকে আগে বলে নেই কেন, কারণ ইউটিউবে কিন্তু আমাদের অলরেডি আপলোড করা আছে। তো যারা এখনও ওয়ান শট সিকিউ দেখো নাই বল অধ্যায়ের, ওইখানে গিয়ে দেখে আসতে পারো। তো চলো শুরু করে ফেলি আমাদের আজকের লেকচার। তো প্রথম হচ্ছে আমাদের নিউটনের গতির তৃতীয় সূত্র। এখন এই সূত্রটা কিন্তু খুবই পপুলার একটা সূত্র। যারা ফিজিক্স পড়ছে বা যারা পড়ে নাই তারা কিন্তু সবাই এই একটা সূত্র জানে। আর কোনো সূত্র জানুক বা না জানুক, তারা সবাই কিন্তু এই সূত্রটা জানবেই জানবে। এটা কী সূত্র তোমাদেরকে লিখে দিই, লেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো, নিউটনের গতির তৃতীয় সূত্র হচ্ছে কি আমার আমার না তোমাদের, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন যারা ফিজিক্স পড়ছো বা যারা ফিজিক্স কখনো পড়োই নেই, তারা সবাই কিন্তু এই একটা সূত্র জানো, যে প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যারা ফিজিক্স পড়ি নেই ছোটোবেলায়, তখন আমরা শুনছি যে আমাদের বন্ধুকে যখন থাপ্পড় মারবো, তাহলে আমিও একই ক্রিয়ার বিপরীতে একটা থাপ্পড় পেয়ে যাবো। সো এগুলো আমরা ছোটোবেলায় অনেকবার বন্ধুদের সাথে হাসি ঠাট্টাতে আমরা বলছি। তো চলো এই জিনিসটা একটু ব্যাখ্যা করা যাক। আমরা কী করবো, একটা বাক্স আঁকবো, আমাদের চিরচেনা বাক্স, এবং বাক্সের নিচে কী থাকবে, তোমার একটা সারফেস থাকবে। তো সারফেসটা আঁকি চলো। তো এটা হচ্ছে তোমার সারফেস, ওকে? এটা কি? এটা হচ্ছে ভাই তোমার সারফেস। তো এই যে সারফেসটা আছে, এই সারফেসের উপর একটা বাক্স আছে। তুমি কী করলা, বাক্সের মধ্যে একটা বল দিলা। ধরো তুমি বাক্সের মধ্যে এদিক বরাবর একটা বল দিলা। কত নিউটন বল দিলা? আমরা সেটাকে ধরো 5 নিউটন। তুমি 5 নিউটন বল এদিকে দিলা। তো তুমি যে 5 নিউটন এদিকে দিলা, তো বাক্স কী করবে? আচ্ছা, আগে নিউটন সূত্রটা বলি। নিউটন সূত্র আমাদেরকে বলতেছে যে প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো তুমি যে বাক্সের মধ্যে 5 নিউটন বল দিতেছ, তো বাক্স তোমাকে কী করবে? 5 নিউটন বল ব্যাক করবে। কী করবে ভাইয়া? সে 5 নিউটন বল ব্যাক করবে। তো এদিক বরাবর তার 5 নিউটন বল থাকবে, এবং এই বলটা কিন্তু যে বলটা তোমার বাক্স তোমাকে ব্যাক করতেছে, সেটা কিন্তু সমান হওয়া লাগবে। কারণ নিউটন সূত্রে আমাদেরকে বলতেছে যে প্রত্যেক ক্রিয়ারও সমান সমান না, তো আমাদের ব্যাক যে করবে সে ব্যাকের পরিমাণ হবে 5 নিউটন। সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এখন দেখো তো, তোমার যে বাক্সটা তোমাকে বলটা দিতেছে সেটা কত? 5 নিউটন। এখন ধরো তোমার মনে ইচ্ছা হইলো যে ভাইয়া আমি বাক্সের মধ্যে এখন আপনার 5 নিউটন না দিয়ে একটু বাড়াইয়া দিব। কতটুকু বাড়াইয়া দিব দেখা যাক। তুমি কি করলে, এবার বাক্সের মধ্যে তুমি 25 নিউটন বল দিলা। কত নিউটন? 25 নিউটন। এখন তুমি যে বাক্সের মধ্যে 25 নিউটন বল দিলা, তো বাক্সে কী করবে? তোমাকে 25 নিউটন বল ব্যাক করবে। কী করবে ভাইয়া? সে 25 নিউটন বল ব্যাক করবে। এখন দেখো, এই যে 25 নিউটন বল ব্যাক করতেছে, এটার কারণে তোমার কী মনে হইতে পারে যে ভাইয়া আমি তো বাক্সকে একটা বল দিতেছি এবং বাক্স আমাকে সমপরিমাণ বল ব্যাক করতেছে। তো যেহেতু বাক্স সমপরিমাণ বল ব্যাক করে দিতেছে, তাহলে কি আমার বাক্স নড়াচড়া কেন করতেছে? প্রশ্ন আসে না যে ভাই আপনি তো বললেন যে লব্ধি বল সবসময় হিসাব করা হয় প্রযুক্ত বল এবং আমার বিপরীতে যে বলটা আছে সে দুইটা বিয়োগ করে। যদি বিপরীতে বল কাজ করে তবে সেক্ষেত্রে আমরা কী করি, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই। তাহলে ভাইয়া আমাদের এখানে 25 নিউটন দেওয়া আছে, তাই না? এখানে 25 নিউটন দেওয়া আছে না? হ্যাঁ। আর তার নিচে বাক্স আমাকে দিয়েছে 25 নিউটন। তো আমি বাক্সের মধ্যে যদি এখন 1000 নিউটনও দিই, বাক্স আবার আমাকে 1000 নিউটন ব্যাক করবে, তাহলে তো জীবনেও বাক্স নড়ার কথা না। বাট সিচুয়েশনটা কি এখন এমন হয় না? তো সিচুয়েশনটা কখনোই এমন হয় না। একটা বাক্সের মধ্যে তুমি যখন বল দাও, বা বাক্স কি বলতেছে, তুমি যে কোনো বস্তুর মধ্যে যদি বল দাও, তাহলে বস্তুটা কি হবে? ত্বরণ পাবে। কেন? আমরা জানি বল F সমান হচ্ছে তোমার এম এ। এই সূত্রটা কিন্তু আমরা গত ক্লাসে ব্যাখ্যা করছি, ওকে? যারা ক্লাসটা দেখো নাই দেখে আসতে পারো। তো আমরা জানি বল F সমান এম এ। সো আমরা যে একটা বস্তুর উপর বল F পরিমাণ বল দেই, তাহলে সেখানে এই পরিমাণটা ত্বরণ আসবে। আসবে না? অবশ্যই আসবে। কিন্তু ভাই আপনি তো বলতেছেন যে এখানে আমি 25 নিউটন বল দিলাম, বাক্স আমাকে 25 নিউটন বল দিয়েছে, তাহলে আপনার হিসেবে তো এটা এরকম হতে পারে যে এফ নেট সমান হচ্ছে কি আমাদের 25। যেহেতু একটাকে পজিটিভ দিব আর একটাকে নেগেটিভ দিব, তাহলে একটাতে একটা কী হবে? বিয়োগ। সো আমাদের কী আসতেছে? 0। সো আমাদের যদি এফের মান 0 আসে যায়, তাহলে এর মান কত? এর মান তো 0 চলে আসবে, তাই না? হ্যাঁ ভাইয়া, এটা আসার কথা, এটা আসার কথা ছিল। ওকে, এটা আসার কথা কি ছিল, কিন্তু আমাদের এটা ভুল। সরি, এটা না, তো আমাদের এই জিনিসটা ভুল। কেন ভুল? দেখো,
আমরা যখন ক্রিয়া প্রতিক্রিয়া আমরা যখন এই এফ নেটটা লিখি, এখানে যে এফ আছে এই এফ হচ্ছে তোমার কার্যকরী বল। কী বলবে? কার্যকরী বল। এখন এই কার্যকরী বল নিয়ে একটু খেলা আছে। এই কার্যকরী বল তোমার একটা বস্তুর উপর মানে কাজ করবে, ঠিক আছে? একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে সেক্ষেত্রে আমরা সবগুলা বলকে মানে কাটাকাটি করে একটা নির্দিষ্ট বলে নিয়ে আসি এবং ওইটা হচ্ছে তোমার কার্যকরী বল। এবং এই যে কার্যকরী বলটা আছে এটা কিন্তু তোমার একটা নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করতেছে। যেমন কোন বস্তু? যে বস্তু ভর এখানে তুমি বসাইতেছো, ওকে? বাট দেখো এই ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমাদের সমাজে একটা মিসকনসেপশন আছে। আমাদের সমাজের কথা বলতেছি, আমাদের সমাজে একটা মিসকনসেপশন আছে। আমরা ধরে নেই যে 25 নিউটন বল আমি বাক্সকে দিতেছি এবং বাক্স আমাকে এই বলের বিপরীতে 25 নিউটন দিতেছে। কিন্তু এই যে 25 নিউটন বাক্স আমাকে ব্যাক করতেছে, এই 25 নিউটন কার উপর কাজ করতেছে? এই 25 নিউটন মানে নিচে যেটা, এটাকে আমরা এফ প্রাইম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটাকে দিই আমরা এফ। দেখো উপরটা হচ্ছে তোমার এফ আর নিচেরটা হচ্ছে তোমার এফ প্রাইম। সো এফ হচ্ছে গিয়ে এই এফ বলটা আমরা দিতেছি। কারা দিতেছে? ধরো এটা হচ্ছে এজেন্ট। এজেন্ট মানে হচ্ছে আমরা। এজেন্ট কারা? এজেন্ট মানে হচ্ছে আমরা। আমরা যারা কাজ করতেছি তারা এজেন্ট। এবং এইটা হচ্ছে তোমার ধরো বস্তু, ওকে? বস্তু দিতেছে। এই যে এজেন্ট মানে আমরা এক পরিমাণ বল কত? 25 নিউটন। এই 25 নিউটন বল আমরা বাক্সের উপর দিতেছি। এখন এই যে বাক্স আছে সে কী করবে? 25 নিউটন ব্যাক আমাদেরকে ব্যাক করবে। 25 নিউটন বল যেটা আছে সেটা আমার ব্যাক করে দিবে, ওকে? এখন এটা কি? এফ প্রাইম বল। এখন এই যে 25 নিউটন বলটা ব্যাক করতেছে এটা কোথায় প্রযুক্ত হইতেছে? এটা কি বাক্সের উপর প্রযুক্ত হইতেছে? না তো, এটা বাক্সের উপর প্রযুক্ত হইতেছে না। এটা কার উপর প্রযুক্ত হইতেছে? আমার উপর। এটা এজেন্টের উপর প্রযুক্ত হইতেছে। বস্তু তোমাকে 25 নিউটন বল ব্যাক করতেছে, কিন্তু যে বলটা তোমাকে ব্যাক করতেছে ওইটা প্রয়োগ হইতেছে কোথায়? ওই বলটা তোমার প্রয়োগ হইতেছে তোমার নিজের উপর। তোমার উপর বলতে গেলে যেই বল মানে যেই মানুষটা বা যে এজেন্টটা ওই বলটা দিছে, তুমি এজেন্ট, তুমি 25 নিউটন বল বাক্সে দিছো। এই যে 25 নিউটন বল এটা বাক্সের উপর কাজ করতেছে। কার উপর? এটা বাক্সের উপর কাজ করতেছে। বাট বাক্স যে তোমাকে 25 নিউটন বল ব্যাক করতেছে ওইটা কিন্তু বাক্সের উপর কাজ করতেছে না ভাইয়া, ওইটা কাজ করতেছে তোমার উপর। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর ক্রিয়া করে না। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দুইটা ভিন্ন বস্তুর উপর, মানে যে দুইটা বস্তু একে অপরকে মানে একটা বস্তুর উপর বল দিতেছে, তো ওই বস্তুটা কী করবে? তার যেই বস্তুটাকে মানে যেই মানুষটা তাকে বল দিতেছিল তাকে আবার সমপরিমাণ বল ব্যাক করবে, তাকে সমপরিমাণ বল দিবে, ওকে? সো এটা একটু মিসকনসেপশন ছিল তোমাদের মাঝে, এটা ব্যাখ্যা করে দিয়েছি, আশা করি ভুল হবে না। এখন কি ব্যাখ্যা করছেন ভাইয়া? দেখো আমরা এখানে একটু বুঝাই দিই তাহলে একদম ক্লিয়ার বুঝাই। এই 5 নিউটন বল কে প্রয়োগ করতেছে? এই 5 নিউটন বল প্রয়োগ করতেছে তোমার এজেন্ট। কে প্রয়োগ করতেছে ভাইয়া? এজেন্ট প্রয়োগ করতেছে। কার উপর? বাক্সের উপর। এখন বাক্স কী করছে? 5 নিউটন বল আবার ব্যাক করছে। এই ব্যাক করা বলটা কার উপর কাজ করতেছে? এই ব্যাক করা বলটা কাজ করতেছে তোমার এজেন্টের উপর। কার উপর ভাইয়া? এটা কাজ করছে তোমার এজেন্টের উপর। তাইলে আমরা যখন কোনো একটা বস্তুকে দড়ি ধরে টানি আমরা হাতের মধ্যে ব্যথা পাই না? পাই তো। ওই বলটা কোথা থেকে আসে? ওই বলটা দিতে তোমার বাক্স। তো বলো তো ওই বলটা কাজ করতেছে কার উপর? তোমার উপর। তাইলে বলো তো আমরা যে এখানে অ্যাফনেটটা বসাই এই অ্যাফনেটে কি আমরা নিচে যে 5 নিউটন বলটা আসছে ওইটা ব্যবহার করতে পারবো না? কেন? এই অ্যাফনেটটা হচ্ছে তুমি একটা বস্তুর উপর যতগুলো বল প্রযুক্ত হয়েছে তার লব্ধি বল হচ্ছে এই অ্যাপ। কিন্তু আমরা এখানে দেখতেছি যে একটা অ্যাপ আমরা যেটা দিয়েছি ওটা বস্তুর উপর কাজ করতেছে, বাট বস্তু যে বলটা আমাদেরকে ব্যাক করতেছে ওইটা আমাদের উপর কাজ করতেছে কিন্তু বস্তুর উপর কাজ করতেছে না। তো আলটিমেটলি বস্তুর উপর কোনটা কাজ করতেছে? এই যে 5 নিউটন আছে এই 5 নিউটনটা আলটিমেটলি বস্তুর উপর কাজ করতেছে। বুঝতে পারছো জিনিসটা? আশা করি জিনিসটা ক্লিয়ার। তো যদি এই জিনিসটা বুঝে থাকো তো চলো আমাদের নেক্সট টপিকে যাওয়া যাক। এটাই হচ্ছে আমাদের মানে ক্রিয়া প্রতিক্রিয়া এবং এটা হচ্ছে আমাদের নিউটনের গতির তৃতীয় সূত্র। তো জিনিসটা খুবই সহজ ছিল, এখানে মানে আটকানোর মধ্যে কিছুই নেই, জাস্ট সিম্পল কিছু কথাবার্তাই। চলো আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে কি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা দ্বারা কী বোঝায়? ধরো তোমার এখানে একটা বস্তু আছে, আমরা আবার চিত্র আঁকবো। চিত্র আঁকছি, দেন এই চিত্রের উপর কী করবো? একটা বাক্স এঁকে দেবো। কী আঁকবো ভাই? একটা বাক্স আঁকবো। তাহলে আমরা পুরোটাকে পুরো সিস্টেমটাকে একটু কপি করে নিই। না কি কি অ্যাড করা যায়? ধরো ভরবেগের সংরক্ষণ সূত্র না, আমরা এখানে এটাকে এদিকে নিয়ে যাই, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। তো দেখো আমি না আরেকটা বস্তু দিই, সেই জিনিসটাকে একটু লম্বা করি, লম্বা করে আমরা এটাকে একটু, হ্যাঁ তাহলে এখানে আরেকটা বাক্স দিই, এবং তাহলে এখানে একটা বাক্স দিই।
তো আমাদের প্রথম যে বস্তু, এই প্রথম বস্তুর ভর ধরো তোমার এম, প্রথম বস্তুর ভর কত, আমরা এখান ধরি m1, এবং এই যে বস্তু সে যাচ্ছে কোন বেগে, u1 বেগে। দ্বিতীয় বস্তুর যে বেগ সেটাকে ধরো আমরা ভর m2, এবং সে যাচ্ছে কোন বেগে, u2 বেগে। ওকে, তো এখন এই দুইটা বস্তু কী করছে, একই দিকে যাইতেছে। তো একই দিকে যাওয়ার পর তাদের মধ্যে কী হইলো, একটা সংঘর্ষ হইল। কী হইল ভাই, সংঘর্ষ হইল। ধরো সে যাইতেছে, তাকে একটা ধাক্কা দিছে। তো যদি এখানে ধাক্কা দেয় তাহলে, আচ্ছা আমরা এটাকে একটা সিস্টেম চিন্তা করতে পারি, ঠিক আছে। এই বস্তু m1 এবং m2 একটা সিস্টেমের মধ্যে আছে। ওকে, সো এখানে ছিল একটা ভরবেগ, এই ভরবেগটা কী ধরি আমরা, p1। এটাকে এখানে একটা ভরবেগ থাকবে, এটা কি p2। ওকে, সো এই যে ভরবেগটা আছে, এখানে একটা ভরবেগ, এখানে একটা ভরবেগ, তো তারা কী করছে, একে অপরকে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর তারা এখানে যখন আসছে, তাদের প্রথমটার ভর তো m1ই ছিল, ধরো এখন তার বেগ হয়ে গেছে v1। কী হয়ে গেছে ভাই, v1। এবং দ্বিতীয় যে বস্তু ছিল তার ভর তো m2 ছিল, ধরো তার বেগ হয়ে গেছে v2। তো আমাদেরকে এখন এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই যে একটা সিস্টেমের ভিতর যদি তুমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো, তাহলে সিস্টেমের আদি যে ভরবেগ সেটা হবে, মানে শেষ যে ভরবেগ দুইটা সমান হওয়া লাগবে। কী হওয়া লাগবে ভাই, সমান হওয়া লাগবে। তোমার তার মানে তোমার আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কী হতে হবে, সমান হতে হবে। এই সিস্টেমটার উপর তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ না করো, তখন যদি বাহ্যিক বল প্রয়োগ করে দাও তাহলে এটা হবে না। বাহ্যিক বল যদি প্রয়োগ না করো তাহলে এখানে যে মোট ভরবেগ p1 প্লাস p2, এবং এখানে ধরি এখন বেগ যদি চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা p1 প্রাইম আর এটা তোমার p2 প্রাইম, এই দুইটা কী হবে, সমান হবে। কী হবে, সমান হবে। তো এটা আসলে কেমনে হয়, চলো ব্যাখ্যা করি। তো আমাদের যে প্রথম যে বস্তুটা, এই বস্তুটা ধরো এখানে একটা এটাকে ধাক্কা দিছে। কি বলে ধাক্কা দিছে, ধরো এটাকে অ্যাপ বলে ধাক্কা দিছে। এখন অ্যাপ বলে কে ধাক্কা দিছে, প্রথম যে বস্তুটা। কাকে ধাক্কা দিছে, এই বি বস্তুটাকে। কতটুকু বলে, অ্যাপ বলে। একটু লিখি তাহলে, এই অ্যাপ বলে কী করছে, সে বি বস্তুটাকে এটা ধাক্কা দিছে। তো ক্রিয়া প্রতিক্রিয়া থেকে আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে তুমি যদি কোনো একটা বস্তুকে অ্যাপ বলে ধাক্কা দাও, তাহলে সে কী করবে, তোমাকে বিপরীতে সমপরিমাণ বলে ধাক্কা দিবে। ওকে, এবং এই যে জিনিসটা আছে, এটা কি একটা অপরটার বিপরীত না, একটা মানে ধাক্কা দেওয়ার পর কি বলটা একে অপরের বিপরীত না, কিন্তু সমান তো, তাই না। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি না যে f1 সমান হচ্ছে তোমার f প্রাইম, আচ্ছা এটাকে f2 দেয়, ঠিক আছে, f প্রাইম না দিয়ে আমরা কি করতে পারি, এটাকে আমরা f1 দিই এবং এটাকে আমরা দিই f2। সো আমরা কী পেয়েছি, f1 সমান হচ্ছে তোমার মাইনাস f2। কেন, কীভাবে হইতেছে ভাইয়া, এই যে প্রথম বস্তু সে কী করছে, এই বড় বস্তুটাকে m2কে f1 বলে ধাক্কা দিছে। তো নিউটনের সূত্র থেকে আমরা পাইতেছি যে তুমি যদি কোনো একটা বস্তুকে F বল প্রয়োগ করো, সে কী করবে, তোমাকে তার বিপরীতে সমপরিমাণ বল প্রয়োগ করবে। ওকে, তো এখানে দিচ্ছে f1, সে ব্যাক করবে কি f2। এখন দুইটা কি সমান না, হ্যাঁ দুইটা কি সমান। তো এবং বলো তো মাইনাস কেন দিছি, কারণ দেখো তো ভাইয়া এই এফ কোন দিকে, এটা হচ্ছে পজিটিভ দিকে এবং এটা কোন দিকে, নেগেটিভ দিকে, কিন্তু মান তো সমান। তো মান সমান যেহেতু আমরা এই জন্য এটা লিখতে পারবো। ওকে, তো এবার দেখো তো f1 সমান কি লিখতে পারি, প্রথম বস্তুর জন্য না, প্রথম বস্তু বলটা প্রয়োগ করতেছে না, তো প্রথম বস্তুর জন্য আমরা লিখতে পারি m1 a1। ওকে, কি লিখতে পারছি, m1 a1। এবার দেখা যাচ্ছে দ্বিতীয় বস্তু কী বল প্রয়োগ করতেছে, f2 বল। তো বলো তো f2 সমান কী হবে তোমার, মাইনাস m2 a2। ওকে, দ্বিতীয় বস্তুর জন্য f2। সো এবার দেখো এই ত্বরণ সমান কী জানি আমরা, ত্বরণ সমান আমরা লিখতে পারি না, যে আমরা কি জানি v সমান তোমার u প্লাস at। সো এখান থেকে a সমান কি লিখতে পারি আমরা, v মাইনাস u ডিভাইড বাই তোমার t। ওকে, এতটুকু তো বুঝছো তাই না। তো দেখো তো এখানে v কোনটা আর u কোনটা, u হচ্ছে কি তোমার আদি বেগ। তো প্রথম বস্তুর আদি বেগ কত ছিল u1, আর তার শেষ বেগ কত হয়েছে v1। ওকে, সংঘর্ষের পরে বা ধাক্কা খাওয়ার পরে। তো আমরা m1 যে m1 রেখে দিই এবং a1 সমান কি লিখতে পারি, শেষ বেগ কত v1। তো a1 সমান লিখতে পারবো v1 মাইনাস তোমার u1 আর ডিভাইড বাই তোমার সময় t। এখন সময় t কেন লিখবে, কারণ এই পুরো সিস্টেমটা মানে এই দুটো বস্তু তো একই সময়ের মধ্যেই তো তাদের বেগের পরিবর্তনগুলো ঘটতেছে, একই সময়ের মধ্যেই তো তোমার ধাক্কা দিয়েছে। কেমন যদি এটা কি কখনো সম্ভব যে এই প্রথম বস্তুটা 2 সেকেন্ডে একে ধাক্কা দিছে, কিন্তু এই তৃতীয় মানে m2 বস্তুটা তোমার ধাক্কাটা ফিল করছে 3 সেকেন্ড পর, এটা কখনো সম্ভব না। তো দেখো এখানে গেছে মাইনাস m2। এবার সেই a2 এর ক্ষেত্রে মানে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তার শেষ বেগ কত v2, তার আদি বেগ কত, তার আদি বেগ ছিল তোমার u2 সময়টি। তো এইটি আর এইটি কাটা, সেখান থেকে আমরা কী লিখতে পারি, তোমার m1 তোমার v1 মাইনাস u1 সমান, এটাকে পুরোটাকে পাশে নিয়েছি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস m2 তোমার v2 মাইনাস u2 সমান কত 0। সো এখন আমরা যদি এটা গুণ করে দিই তাহলে থাকবে তোমার m1
v1 মাইনাস m1 u1 প্লাস হচ্ছে তোমার m2 v2 মাইনাস m2 u2। সো এখান থেকে এটা শূন্য। সো আমরা যদি এটাকে এখন এক পাশে নিয়ে যাই সবগুলোকে, তাহলে দেখো কী হয়। সো দেখো m1 v1 আর m2 v2কে আমরা এক পাশে রাখবো, তাহলে রাখি m1 v1 প্লাস m2 v2 সমান কি আসতেছে, এই m1 u1 এবং m2 u2কে এক পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকবে m1 u1 প্লাস কেমন হয়েছে তোমরা জানো, সমান সমান এক পাশে গেলে প্লাস হয়, প্লাস আবার মাইনাস হয়ে যায়, গুণ ভাগ হয়ে যায়। সো আমরা সূত্র পাইতেছি যে ভরবেগের সংরক্ষণের সূত্র, যে তোমার m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে কি আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। সেটাকে আমরা বাক্সের মধ্যে নিয়ে দিই। এই সূত্র আমাদের কি বলে, এই সূত্র বলে যে একটা সিস্টেম যদি থাকে, সিস্টেমে যদি কোনো সংঘর্ষ হয় তাহলে এদের যে আদি ভরবেগ, সেই আদি ভরবেগ তোমার শেষ ভরবেগের সমান হবে। ওকে, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয়, যদি এমনটা হয় যে তুমি বাহ্যিক বল প্রয়োগ করে দিয়েছো, তাহলে কিন্তু এইটা তুমি আর খাটাইতে পারবা না। সো আমাদের এটা খাটানোর জন্য তোমার অবশ্যই কী হতে হবে, সিস্টেমের মধ্যে তুমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করতে পারবা না। তো আশা করি জিনিসটা বুঝছো। তো এটা যে আরেকবার বুঝাই, দেখো তোমার এখানে কী হবে যে, আচ্ছা আমাদের একটু দিকটা একটু মেনশন করে দেওয়া উচিত, আমরা দিকটা দেখাই নি। ওকে, দিকটা দেখাই। তো আমাদের আদি বেগ এটা ছিল এদিক বরাবর, ওয়েট একটু ওয়েট, এবার দেখো আমাদের প্রথম যে বস্তু তার বেগ ছিল কোন দিকে, এদিক বরাবর। দ্বিতীয় যে বস্তু ছিল তার বেগ কোন দিকে, এদিক বরাবর। তৃতীয় যে মানে তারপর সংঘর্ষের পর বা ধাক্কা দেওয়ার পর, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু ধাক্কা দেওয়ার পর তার বেগ ধরো এদিক বরাবরই আছে এবং এর বেগ তোমার এদিক বরাবরই আছে। তোমাদের এসএসসি লেভেলে সবগুলো বেগকে আসলে এক মাত্রিকে দিয়ে দেওয়া হবে। কখনো এমনটা হবে না যে একটা বেগ যাচ্ছে এদিকে আর একটা বেগ এদিকে চলে গেছে, বা আরেকটা 45 ডিগ্রি করে এদিকে চলে গেছে, এটা কখনোই হবে না, তোমাদেরকে এগুলো দিবে না। তোমাদেরকে যা সিম্পল একমাত্রিক বেগগুলাই দেওয়া হবে। তো বুঝছো তো আশা করি জিনিসটা, যে প্রথম বস্তুকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর অবশ্যই একটা বলে দিবে, বল দিয়ে ধাক্কা দিবে। তো এই বস্তুটা কী করবে, তাকে সমপরিমাণ বল ব্যাক করবে। তো সেখান থেকে আমরা দিচ্ছি F1 সমান মাইনাস F2। F1 দিচ্ছে তোমার M1 বস্তুটা এবং F2 দিচ্ছে তোমার M2 বস্তুটা। তো সেখান থেকে আমরা পাই F1 সমান কী লিখতে পারি, M1 A1, আর F2 থেকে কী লিখতে পারি আমরা, M2 A2। সো বাকিগুলো তো বুঝছোই, বাকিগুলো তো আসলে পারবা। চলো নেক্সট টপিকে যাই। ওয়েট, হ্যাঁ চলো আমাদের নেক্সট টপিক। আচ্ছা এখান থেকে একটা পড়ানোর আগে একটা কেস পড়াই, ঠিক আছে, একটা কেস পড়াই দিই। লেখো কেস 1। কেস 1 বলতে গেলে তোমাদের আসলে এটা আলাদা করে কোনো কিছু বলার নাই, এটা জাস্ট হচ্ছে কি তোমাদের বইয়ের মধ্যে বা ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের দুই টাইপের বেশি আসে এখান থেকে। একটা হচ্ছে তোমার বন্দুকের, আর একটা হচ্ছে তোমার নৌকার আসতে পারে। সো বন্দুকেরটা যদি দেখি, কেস 1 তোমার বন্দুকের। ওকে, সো ধরো তোমার এখানে একটা বন্দুক আছে, তো এই বন্দুকের ভিতর কি আছে, একটা গুলি আছে। তো কিছুক্ষণ পর কী করলো, একটা সময় পর এই বস্তুটা কী করলো, মানে বন্দুকটা, সে তার যে গুলিটা আছে সেটা কী করলো, বের করে দিল। তাহলে এখান থেকে বের হয়ে গেছে তোমার গুলিটা। তাহলে বলো প্রথমে যে তোমার বন্দুক আছে সেই বন্দুকের ভর কত, M। তারপর যে তোমার বুলেট, এই বুলেটের ভর কত, M2। এবং তারা যখন শুরুতে একটা জায়গায় ছিল তখন তারা স্থির ছিল না, হ্যাঁ, তাহলে তাদের যে টোটাল যে মানে বেগ সেটা কত, সেটা ধরো V। এই V সমান কত, 0। এটাকে V না ধরে আমরা U ধরতে পারি, এটা U। এরপর আসা যাক দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে তোমার যে বুলেটের ভর কত, বুলেটের ভর তো আমরা দিছি M2, এবং তোমার যেই গুলির ভর কত, বন্দুকের ভর M1। এবং বস্তুরা এদিকে যাইতেছে না, যাচ্ছে। আচ্ছা আমরা দেখো এখানে একটা সবগুলো বেগ নির্দিষ্ট করে দিই। তোমার যেই নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো এর বেগ ছিল ধরো U সমান তোমার 0, যেহেতু একই সাথে লাগানো ছিল। তারপর দেখো যে M2 বস্তুটা বের হয়ে গেছে, মানে গুলিটা যখন বের হয়েছে, তো তার বেগ কত, তার বেগ ধরো লাস্টে V2। ওকে, এবং তোমার যেই বন্দুক আছে বন্দুকের বেগ ধরো V1। তো এই ক্ষেত্রে তোমাদেরকে মানে যে প্রশ্নটা আসবে তোমাদের, সেই প্রশ্ন হচ্ছে যে
গুলি বের হয়ে গেছে, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তো আমরা ভরবেগ সংকেত সেহেতু সূত্র পড়ছি না? হ্যাঁ ভাই পড়ছি। তো সেখান থেকে আমরা কী লিখতে পারি, বস্তু এই সিস্টেমের, এটি একটা সিস্টেম না, এই সিস্টেমের আদি যে ভরবেগ এবং শেষ যে ভরবেগ দুটো সমান হওয়া লাগবে। তো আদি ভরবেগ যদি কি ক্যালকুলেশন করি, আদি ভরবেগ কী জানি আমরা, ভরবেগ পি সমান ছিল তোমার, পি সমান ছিল তোমার এম বি। সেখানে হচ্ছে এম ভর। এখন বলো তো দুইটা মানে M1 আর M2 দুইটা একই জায়গায় ছিল না? হ্যাঁ, তাহলে আমরা কী লিখতে পারি, M1 প্লাস M2, বলো তারা কী বেগে ছিল, ইউ বেগে, গুণ ইউ সমান সিস্টেমের শেষ ভরবেগ দুটো সমান হতে হবে। সেই শেষ ভরবেগ আমরা কী পাইতেছি, বন্দুকের কথা যদি চিন্তা করি, বন্দুকের ভরবেগ হচ্ছে তোমার M1 V1, মাঝখানে কী দিব, প্লাস দিব। তারপর যে গুলির বেগ, গুলির ভরবেগ কত, গুলির ভরবেগ তোমার M2 V2। সেই এটার মান কত, এটার মান 0, তার পুরোটা মান 0 হবে। তাহলে আমি এখান থেকে পাই যে M1 V1 সমান মাইনাস M2 V2। তো এটা হচ্ছে আমাদের একটা কেস বলা যেতে পারে, যে বন্দুকগুলির ক্ষেত্রে ডাইরেক্ট এই সূত্র ইউজ করতে পারো যে M1 V1 সমান M2 V2। এখন এই সূত্র দ্বারা তোমার কী বুঝাইতেছে, দেখো আমরা যদি মানে বন্দুকের বেগটা যেমন পজিটিভ ধরি, তাহলে এই বেগটা কোন দিকে হবে, তাহলে একটা এদিকে গেলে এটা পজিটিভ, তাহলে এর বিপরীত দিকে তোমার এদিকে হবে তোমার নেগেটিভ। তো দেখো বন্দুক যাইতেছে এদিকে, তাই একটা সামনে নেগেটিভ চলে আসে, তার মানে বন্দুক যেদিকে যাইতেছে, গুলি যেদিকে যাইতেছে, তোমার বন্দুক তার বিপরীত দিকে বেগ অর্জন করছে। ওকে, সেই মাইনাসটা বুঝাচ্ছে যে তোমার বন্দুক মানে গুলি যেদিকে যাচ্ছে, তোমার বন্দুক তার বিপরীত দিকে একটা বেগ অর্জন করছে। তো এটা হচ্ছে আমাদের কেস 1। এবার সে কেস 2তে, কেস 2 ধরো তোমার এখানে একটা নৌকা আছে। ওকে, এই নৌকার মধ্যে দুইজন বালক আছে, ঠিক আছে। তো নৌকার ভর ধরো কত, নৌকার ভর তোমার M1, এই বালকের ভর ধর তোমার M2, এই বালকের ভর ধর তোমার M3। তো এখন এই বালক কী করলো, এই প্রথম বালক তোমার এই দিক বরাবর জাম্প করলো এবং দ্বিতীয় বালক তোমার এই দিক বরাবর জাম্প করলো। হ্যাঁ, জাম্প করছে, জাম্প করার পর তোমার যেই নৌকা আছে তোমাকে বলবে যে দুইজন বালক দুই দিকে জাম্প করছে, মানে লাফ দিচ্ছে, এখন তোমার নৌকার কোন দিকে যাবে বা নৌকার বেগ কত হবে। সো দেখো এটা বের করবো কীভাবে, আমাদের জাম্প দেওয়ার পরে সে ধরো U1 বেগে, আচ্ছা নৌকারটা ধরো, নৌকারটা হচ্ছে তোমার U1। ওকে, নৌকার বেগ হচ্ছে তোমার লাস্ট বেগ U1, লাস্ট বেগ কী ধরি, U2 ধরি, কারণ এই পুরো সিস্টেমটা তো একটা আদি অবস্থানে ছিল, তাই না? তো আদি অবস্থানে তাদের যে বেগ, সম্মিলিত যে বেগ, সেটা কত, 0। এর হতে পারে আমরা U। তো মানে নৌকার শেষ বেগ হচ্ছে তোমার U2, এবং তোমার যে প্রথম বালক মানে তার শেষ বেগ হচ্ছে ধরো V2, এবং যেই তৃতীয় বালক তার শেষ বেগ ধরো V3। সো আমরা কি জানি, একটা সিস্টেমের মধ্যে তোমার ভরবেগ সবসময় সংরক্ষণশীল থাকবে। তো প্রথম যদি স্থির অবস্থা যখন ছিল, তখনকার ভরবেগটা যদি চিন্তা করি, তাহলে কী লিখতে পারি, M1 প্লাস M2 প্লাস M3 গুণ কী হবে তোমার U সমান কী লিখতে পারি আমরা, যে M1 U2 লিখতে পারি আমরা, M1 U2 প্লাস M2 V2, দ্বিতীয় বালক M2 V2 প্লাস থেকে তোমার M3 V3। সে এটা পুরোটা কি, এটা পুরোটা মনে হচ্ছে তোমার 0। তাহলে আমরা কী পাইতেছি, সুতরাং M1 U1 প্লাস M2 U2 প্লাস M2 U2 না, এটা হচ্ছে M2 V2 প্লাস M3 V3 সমান 0। তার মানে সুতরাং আমরা যদি লিখি যে U1 হচ্ছে তোমার নৌকার বেগটা যে বের করি, তাহলে হচ্ছে U1 সমান হচ্ছে তোমার, এখানে থাকবে মাইনাস এখান থেকে, তাহলে M2 V2 প্লাস M3 V3 ডিভাইড বাই তোমার M1। সো আমরা মাইনাসটা একটু নিচে লিখি, সূত্র এটি ব্যাখ্যা করা প্রয়োজন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আরেকটা সূত্র পাইছি তোমার নৌকার ক্ষেত্রে, যে M2 V2 প্লাস M3 V3 ডিভাইড বাই M1। এখন এটা কী বোঝায় তোমাকে, তোমার সিস্টেমের মধ্যে শুরুতে নৌকা ছিল, নৌকার উপর দুইটা বালক ছিল, প্রথম বালকের ভর হচ্ছে M2, দ্বিতীয় বালকের ভর হচ্ছে তোমার M3, এবং নৌকার ভর হচ্ছে কি তোমার M1। তো যখন তারা শুরুতে অবস্থান করছিল, তখন তাদের ভরবেগ কত ছিল, ভরবেগ ছিল তোমার 0। ওকে, ভরবেগ 0 ছিল। তারপর কী করছে, তাদের মনে হয়েছে যে এখন তাদের লাভ দেওয়া উচিত, তো তারা কী করছে, লাভ দিয়ে দিয়েছে। তো প্রথম বালক এই দিক বরাবর, দ্বিতীয় বালক এই দিক বরাবর লাভ দিছে। তো তারা যখন লাভ দিছে, লাভ দেওয়ার পর অবশ্যই তোমার তার একটা বল প্রয়োগ করছে, তাই না? এও একটা বল প্রয়োগ করছে, এও একটা বল প্রয়োগ করছে। তো বল প্রয়োগ করার কারণে যে বেশি বল প্রয়োগ করবে, তার কারণে কী হবে, বস্তুটা একটু পিছনের দিকে যাবে, তাই না? ধরো এই বস্তুটা বেশি বল প্রয়োগ করছে এদিক বরাবর, তাহলে বস্তুটা এদিক বরাবর যাবে।
বাট যদি এমনটা হয় যে প্রথম বালক বেশি বল প্রয়োগ করছে তাহলে সে এদিক বরাবর যাবে। এটা ডিপেন্ড করে কে কতটুকু বল প্রয়োগ করতেছে। তো তোমাদেরকে এরকম একটা সিস্টেম দিয়ে দেওয়া হবে, তারপর বলবে যে 2জন বালক লাফ দিচ্ছে, এখন তুমি তোমার নৌকার বেগ নির্ণয় করো। তো তখন তুমি এইভাবে ক্যালকুলেশন করবা। তো এখান থেকে আমরা ম্যাথ করি একটা, ধরো একটা ম্যাথ করাটা। আচ্ছা, এটাকে ব্যান্ড করা যায় না, মানে সেটাকে আমরা কালো কালার দিয়ে তা মুছে দিই, তাহলে ঠিক হবে। ওকে, তো দেখো আমাদের একটা নৌকা আঁকা হয়েছে। এখন এই নৌকার মধ্যে আমরা কী করবো? কিছুই করবো না, একটা পতাকা দিব। দেওয়া লাগবে না। তো এখানে একটা বালক আছে, এখানে কী আছে একটা, আচ্ছা এটা কালো কালার হয়ে গেছে। এখানে একটা বালক আছে এবং এখানে একটা বালক আছে, ঠিক আছে। সো এই বালক কী করছে, তোমার এদিক বরাবর 15 m/s বেগে লাভ দিছে, এবং এই বালক কী তোমার এদিক বরাবর 20 m/s বেগে লাভ দিছে। তোমার এই বালকের ভর হচ্ছে গিয়ে তোমার ধরো 65 কেজি। কয় কেজি? 65 কেজি। এবং এই বালকের ভর ধরো হচ্ছে তোমার 100 কেজি, ঠিক আছে। 100 কেজি, আচ্ছা 100 কেজি না দিই, একটু কম ধরি। ধরো এই বালকের ভর তোমার 50 কেজি, 50 কেজি। তোমার যে নৌকা আছে, নৌকার বেগ ধরো, সরি নৌকার যে ভর, নৌকার ভর ধরো তোমার 400 কেজি। কয় কেজি? 400 কেজি। এখন যে শুরুতে ছিল, শুরুতে তারা স্থির অবস্থানে ছিল, আমরা যদি লিখে দিই শুরুতে স্থির ছিল, তারপর হঠাৎ করেই বালক দুটি লাফ দিল। নৌকার বেগ নির্ণয় করো। নৌকার বেগ ও দিক নির্ণয় করো। ধরো তোমাকে প্রশ্ন এভাবে বলছে, নির্ণয় করো। তো তখন তুমি কি করবা? তো আমরা পুরো সিস্টেম যখন পুরো সিস্টেমের আদি ভরবেগ নির্ণয় করি। আদি ভরবেগ কীভাবে নির্ণয় করবো? প্রথমে যে নৌকার বেগ, নৌকার ভর 400 কেজি প্লাস, যেহেতু তারা সবগুলো একটা জায়গার উপরে আছে, তারা সবগুলোর মোট ভর নিতে পারবো না, হ্যাঁ নিতে পারবো, প্লাস 50 প্লাস হচ্ছে তোমার 65 গুণ হচ্ছে তাদের বেগ, তারা আদি অবস্থান ছিল, হ্যাঁ তাহলে তাদের বেগ কত? 0 সমান কী লিখতে পারি? আমাদের m1u1 প্লাস m2u2 প্লাস m2v2। এখন দেখো আমাদের বেগ যেহেতু ভেক্টর রাশি এবং ভরবেগও যেহেতু ভেক্টর রাশি, সো আমাদের এখানে দিকটা স্পষ্ট করে দেওয়া লাগবে। সো 15 m/s দিকটাকে আমরা পজিটিভ দিই, এবং এই যে 20 m/s আছে তাহলে তাকে আমাদের কী দিতে লাগবে? নেগেটিভ। তো দেখো আমরা কী লিখতে পারি, যে প্রথম বস্তুর জন্য m1v1 লিখবো না, আচ্ছা এখানে লিখি m1v1। ধরো এটা হচ্ছে তোমার m1, এটা কি? এটা হচ্ছে তোমার m1, এটা হচ্ছে তোমার v1, এটা হচ্ছে তোমার m2, ওয়েট, এটা হচ্ছে তোমার m2, এটা হচ্ছে তোমার v2, এবং এটা হচ্ছে তোমার m3, এবং তার যে বেগ v3, এটা কত নির্ণয় করতে হবে? সো আমরা m1v1 প্লাস কে লিখতে পারবো? m2v2 প্লাস হচ্ছে তোমার m3v3। সেক্ষেত্রে এই পুরোটার মান কত? এই পুরোটার মান হচ্ছে তোমার 0। সেই পুরোটার মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি? m1v1 প্লাস m2v2 প্লাস m3v3 সমান কত? 0। সো আমাদের বের করা লাগবে কার বেগ? আমাদের বের করতে হবে v3 এর বেগ। আচ্ছা আগে আমরা মানগুলো বসাই। m1 কত? m1 সমান 65 কেজি, 65 গুণ v1 কত? 15 প্লাস 15, ওকে। তারপর m2 মান কত? m2 মান তোমার 50 কেজি। কিন্তু বলতে হবে v2 মান কত? v2 কিন্তু -20, কেন? কারণ v2 মানে দিকটা হচ্ছে তোমার v1 এর ঠিক উল্টা দিকে। সো একটাকে যদি আমরা পজিটিভ ধরি তার আরেকটা কী দেওয়া লাগবে? নেগেটিভ। সেখানে কী পড়বে? নেগেটিভ 20 প্লাস m3 মান কত? 400 ইন্টু v3 সমান কত? 0। সো আমরা কি লিখতে পারি এখানে? ওয়েট,
আমরা এখানে লিখতে পারি যে আমরা যদি এটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে তোমার 400 V3 সমান হচ্ছে তোমার 50 ইন্টু 20 মাইনাস 65 ইন্টু তোমার 15, সেটা হিসাব করবো, হিসাব করে দেখো কত আসে এটা। ক্যালকুলেটরটা নাই, আচ্ছা ওয়েট আমি ক্যালকুলেটর নিয়ে আসি একটু। তো এবার দেখো কত আসে এটা। আমাদের দেওয়া আছে 50 ইন্টু 20 মাইনাস 65 ইন্টু তোমার 15, সেটা আসছে আমাদের 25। কত আসছে এটা? আসছে আমাদের 25। দেখো কত আসছে, 25। সেখানে 400 টাকা আমরা যে পাশে পাঠাই তাহলে এটা হবে তোমার ভাগ। সুতরাং V3 সমান 25/400, যদি আমরা ভাগ করে 400 দিয়ে কত আসে? এটা আসতেছে আমাদের 0.0625 MS ইনভার্স 1। এবার বলো তো যে মানটা আছে, এই মানটা কি আসছে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে যে তোমার নৌকা আছে সেই নৌকা কী করবে, এদিক বরাবর, দাঁড়াও দিকটা দিয়ে দিই, তোমার নৌকা এই দিক বরাবর একটা গতি অর্জন করবে। ওকে, পজিটিভটা দ্বারা বোঝাচ্ছে তোমার নৌকা ডান দিক বরাবর যাবে। সুতরাং নৌকা কোন দিকে যাবে? সুতরাং নৌকা ডান দিকে যাবে। ওকে, ম্যাটটা বুঝছো? আরেকবার বুঝাই, দেখো তোমার একটা পুরো সিস্টেম আছে, হ্যাঁ, এই সিস্টেমের মধ্যে তোমার একটা নৌকা আছে, নৌকার মধ্যে দুজন বালক আছে, তাতে সম্মিলিত ভরও দেওয়া আছে। এখন এই শুরুতে তারা কি করছিল, স্থির অবস্থানে ছিল। এখন হঠাৎ করে কি করে তোমার যে দুই বালক আছে তারা দুইজন দুই দিকে লাফ দিল। একজনের বেগ হচ্ছে তোমার 15 MS ইনভার্স 1 এবং অপরজনের বেগ হচ্ছে তোমার 20 MS ইনভার্স 1। তো আমরা প্রথমটাই কী হচ্ছে পজিটিভ করছি এবং অপরটাই কী হচ্ছে নেগেটিভ করছি। এখন আমাদেরকে বলছে নৌকার বেগ বের করতে। সেরকম যদি বলে তাহলে আদি যে ভরবেগ এবং তাদের যে শেষ ভরবেগ দুইটা কী হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। ঠিক আছে, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়। তাই বলো তো সেই যে লাভ দিছে সেই নৌকার মধ্যে ছিল না? হ্যাঁ, তো সেই যে বলটা প্রয়োগ করছে সেই সিস্টেমের মধ্যেই তো ছিল। তাহলে এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে না? ভাই, তাহলে আমরা লিখতে পারি আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। তো শেষ ভরবেগ সমান লিখতে পারি M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। সেখানে আমাদেরকে বের করা হবে V3 কার বেগ, তোমার নৌকার বেগ। সো এখান থেকে আমরা লিখতে পারছি M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3 সমান 0। সো আমরা মানগুলো বসাই। M1 সমান হচ্ছে তোমার 65 কেজি এবং V1 সমান হচ্ছে তোমার 50 মাইনাস এখানে বসেছি। দেখো M2 সমান কত হয়? M2 সমান ছিল তোমার 50 কেজি এবং V2, এই যে V2 আছে, V2 সমান কত? 20। কিন্তু দেখো তো 20 দিকটা কোন দিকে? 20 দিকটা হচ্ছে তোমার ঠিক V1 এর উল্টা দিকে। তো একটা যদি আমরা পজিটিভ দিই তাহলে আরটা কী দেওয়া লাগবে? নেগেটিভ। তো সেই নেগেটিভ দিয়ে তোমার এখানে নেগেটিভটা আসছে। প্লাস 400 ইন্টু V3, এখানে নেগেটিভ দিই না কেন? কারণ আমরা তো জানি না যে V3 দিক কোন দিকে। তো দিকটা বের করার জন্য আমরা কী করছি, V3 মানটা বসেছি এবং লাস্টে দেখছি যে এর যে মানটা সেই মান আসছে তোমার পজিটিভ। সো আমরা কোন দিকটাকে পজিটিভ ধরছিলাম? ডান দিকটাকে, যেদিকে তোমার প্রথম বালক লাভ দিছে। তো আমরা বলতে পারি নৌকা ডান দিকে যাবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো চলো আমাদের নেক্সট টপিকে যাওয়া যাক। ওয়েট, একটু, তো হ্যাং করে শুরু করছে। সে টাস্ক কাজ করতেছে না। দেখো এবার আমরা বলবো সংঘর্ষ। ঠিক আছে, সংঘর্ষ বলবো আমরা। সংঘর্ষ তোমার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ কয় প্রকার ভাইয়া? সংঘর্ষ তোমার দুই প্রকার। চলো যেগুলো একটু ব্যাখ্যা করা যাক। তাহলে প্রথম যে সংঘর্ষ সংঘর্ষ তোমার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক এবং অপরটা হচ্ছে তোমার অস্থিতিস্থাপক। এবং যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক এই দুটোর মধ্যে আসলে মেজর পার্থক্যটা কোথায়? চলো জিনিসটা দেখি, তাহলে বুঝতে পারবা। যে স্থিতিস্থাপক আছে সেখানে তোমার ভরবেগ এবং গতিশক্তি এই দুটো কী হবে? সংরক্ষিত থাকবে সংঘর্ষের পরে। ওকে, কী হবে? তোমার ভরবেগ এবং গতিশক্তি দুইটা সংরক্ষণ থাকবে। এবং তোমার যে অস্থিতিস্থাপক সংঘর্ষ আছে সেখানে তোমার ভরবেগ ও গতিশক্তি কী হবে না, সংরক্ষিত হবে না। সরি, ভরবেগ হবে কিন্তু গতিশক্তি হবে না। সো আমরা পাইছি এখান থেকে স্থিতিস্থাপকে তোমার
ভরবেগ প্লাস গতিশক্তি কী হবে, সংরক্ষিত হবে। ওকে, গতিশক্তি তোমার সংরক্ষিত। আর যে অস্থিতিস্থাপক সংঘর্ষ আছে সেখানে তোমার ভরবেগ সংরক্ষিত, কিন্তু তোমার যে গতিশক্তি আছে এই গতিশক্তি কী হবে না, সংরক্ষিত হবে না। ওকে, তোমার গতিশক্তি তোমার অসংরক্ষিত। তো সংঘর্ষ জিনিসটা আসলে কি, সংঘর্ষ জিনিসটা হচ্ছে কি তোমার ধরো এই বিষয়টা বুঝাই, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা জিনিসটা বুঝাই। ধরো তোমার যে এখানে একটা বস্তু আছে, বস্তু ভর কত, বস্তু ভর তোমার m1, সে কী হচ্ছে u1 আদি বেগে যাচ্ছে, এবং এখানে একটা বস্তু আছে ধরো এটা হচ্ছে m2, এবং সে কী বেগে যাচ্ছে, সে ধরো u2 বেগে যাচ্ছে। এখন তোমার যে বস্তুটা সে কী করলো, আইসে এর একটা ধাক্কা দিয়ে দিল, ধাক্কা দিছে, হ্যাঁ ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর ধরো তোমার যে m1 বস্তুটা, m1 বস্তু যা যাইতেছে এবার v1 বেগে, কী বেগে, v1 বেগে। এবং তোমার যে m2 বস্তুটা আছে, m2 বস্তুটা যাচ্ছে তোমার এবার v2 বেগে। তো তোমার যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে তোমার এই সিস্টেমের আদি ভরবেগ, এই জন্য পি ইনিশিয়াল দেই এবং যদি পি ফাইনাল দিই, এই দুইটা ভরবেগ কী হবে তোমার সংরক্ষণশীল হবে। তাহলে আমরা কী লিখতে পারি, পি ইনিশিয়াল সমান তোমার পি ফাইনাল। তো পি ইনিশিয়াল আমরা কী লিখতে পারি, এই সিস্টেম মোট ভরবেগ কী আছে, m1 u1 প্লাস m2 u2 সমান, এই সিস্টেম মোট ভরবেগ কত এখন, m1 v1 প্লাস হচ্ছে তোমার m2 v2। সো এটা কখন হবে, এটা হবে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তো এটা আমরা কী লিখতে পারি, ভরবেগ। ঠিক আছে, সো এবার আসা যাক আমাদের যে তোমার গতিশক্তি, সেটা আমাদের আদি যে গতিশক্তি, এই যে আদি গতিশক্তি এটা যেমন EK1 দিই, EK ইনিশিয়াল দিই, এবং এই যে শেষ গতিশক্তি হচ্ছে EK ফাইনাল। এই দুটো কী হবে তোমার সংরক্ষিত হবে। তো যদি সংরক্ষিত হয় তাহলে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি তোমার হাফ m1 u1 স্কোয়ার, সরি আগে এটা ডাইরেক্ট লিখি তোমার দ্বারাও, যে সংরক্ষিত হবে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমার সিস্টেমের মোট শক্তিটাও সংরক্ষিত থাকবে। তো প্রথম যে সিস্টেমের মোট শক্তি সেটা কি EK ইনিশিয়াল, আর শেষ তোমার যে শক্তি সেটা কত, EK ফাইনাল। তো দুইটা কী হবে, সমান হওয়া লাগবে। তাহলে হাফ m1 u1 স্কোয়ার, এই সিস্টেমের মোট শক্তি কত, হাফ m1 u স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। এবং যেটা তোমার শেষ মানে একই সিস্টেম সংঘর্ষের পরে তখন তোমার মোট শক্তিও সেম হবে। তাহলে মোট শক্তি কত, হাফ m2 u2 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার প্লাস হাফ তোমার এটা m1 হবে, এটা মিস্টেক হয়ে গেছে, m1 তারপর m2 v2 স্কোয়ার। সো এখান থেকে দুইটা সূত্র পাইতেছি যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে এবং তোমার যে গতিশক্তি সেটাও কী থাকবে, ভাইয়া তোমার সংরক্ষিত থাকবে। সো এবার দেখো আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কী হবে, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমার যেই ভরবেগ সেটা সংরক্ষিত থাকবে, কিন্তু তোমার যেই শক্তি সেটা কিন্তু সংরক্ষিত থাকবে না। তো অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা লিখি ভরবেগ, সেটা কী হবে, সিস্টেমের আদি ভরবেগ m1 u1 প্লাস m2 u2 সমান হবে তোমার m1 v1 প্লাস m2 v2। সো এটা ঠিক আছে, এটা ঠিক থাকবে। কিন্তু যদি আমরা শক্তির কথা চিন্তা করি, শক্তি, তাহলে তোমার হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার এটা কখনোই সমান হবে না তোমার সিস্টেমের শেষ যে ভরবেগ সেটা, মানে শেষ যে শক্তি তার এই শক্তি লস হবে। ওকে, সো এই দুইটা সূত্র মনে রাখবা। তো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ এখানে শেষ। তো দেখো এখানে সংঘর্ষ কি, দুইটা বস্তু আসবে, আমরা এখানে বুঝি দুইটা বস্তু আসবে, এসে কী করবে, একটা একটাকে ধাক্কা দিবে। আচ্ছা রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হয়ে গেছে। দুইটা বস্তু আসবে, তারপর কী করবে, একে অপরকে ধাক্কা দিবে। তো যখন ধাক্কা দিবে তখন যদি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, মানে সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তখন তোমার সিস্টেমের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ দুইটা সমান হবে, এবং আদি গতিশক্তি এবং যে শেষ গতিশক্তি দুইটা সমান হবে। তার মানে সিস্টেমের শক্তির কোনো ক্ষয় হবে না। তো এরপর আসা যাক আমাদের যে তোমার
অস্থির চাপ সংঘর্ষ, সেখানে তোমার ভরবেগ তো সংরক্ষিত থাকবে, কিন্তু তোমার যেই গতিশক্তি সেটা কী হবে না, সেটা সংরক্ষিত হবে না। তো এই জিনিসটা মনে রাখতে পারো, এটা এখান থেকে প্রশ্ন আসে তোমাদের। আমরা এটাকে বক্স করে দিই, সেটা বক্স করার প্রয়োজন নেই, আমরা এই পাশাপাশি বক্স করি, তবে এখানে একটা বক্স হবে। একটু দেখো, সরি ধরো ওকে, সেটা এখানে থাক। তারপর দেখো আমাদের নেক্সট টপিক কপি কল, খুবই ইম্পর্টেন্ট। কপি কল পড়ার আগে আমাদের একটু টান সম্পর্কে জানা থাকা লাগবে। সো আমরা এর আগে টান পড়ি, ঠিক আছে? এর আগে কী বলবো, টান। টান তো দেখো তোমার এখানে একটা বস্তু আছে, আমরা ডাইরেক্ট বাক্স আঁকি, সেই দিকে একটা দড়ির সাথে এখানে একটা বস্তুর সাথে আটকানো আছে, তো এই আরেকটা দড়ির সাথে এখানে একটা বস্তুর সাথে আটকানো আছে। তো তোমার এই পুরোটা একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে তোমার দুইটা দড়ি আছে, দুইটা দড়ি দিয়ে তোমার তিনটা বস্তু আটকানো আছে। তখন আমি কী করলাম বা তুমি কী করছো, এখানে একটা বল প্রয়োগ করছো, কী বল, এফ বল। সো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা বুঝতে পারি যে তুমি যদি একটা সিস্টেমে মানে একটা বস্তুর উপর এফ পরিমাণ বল দাও, সে কী করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে। তো এই এফ পরিমাণ বল তুমি দিতেছো, কারণ তোমাকে সে কী করবে, এদিক বরাবর একটা বল দিবে বা টান দিবে। এই টানটা কত, এই টান হচ্ছে তোমার T1, ওকে। সো এখন দেখো এই T1 বলটা দিয়ে তুমি কী করছো, মানে T1 বল দিয়ে তোমাকে টানতেছে। তারপর এদিকে আসা যাক, এদিকে হচ্ছে গিয়ে তোমার যে বস্তুটা আছে সেই বস্তু কী করবে, তোমার এদিকে ওকে T1 বলে টানবে। সো এটা T1, এটা তোমার টি বল, এরকম টি ধরি, হ্যাঁ টি তো দেওয়া আছে। তারপর দেখো তোমার এখানে যে বস্তুটা আছে, এখানে এই কী করবে তাকে, মানে এই যে প্রথম বস্তু, এই প্রথম বস্তু কী করবে, এটাকে আমরা M1 দিই, এটাকে দিই আমরা M2, এটাকে দিই আমরা M3। সে M1 যে বস্তুটা, সে M2 বস্তুটাকে তার নিচের দিকে কী করবে, T1 বলে টানবে। সো সে যদি T1 বলে টানে, তো M2 বস্তুটাও কী করবে, প্রতিক্রিয়া বল হিসেবে তাকে T1 বলে টানবে, তাই না? অবশ্যই টানবে। এবার সে M2 বস্তু কী করবে, এই তোমার M3-কে T3 বলে টানবে, T3 বলে টান দিবে। তো প্রতিক্রিয়া বল হিসেবে সে কী করবে, T3 দিবে, ওকে। এখন আমাদেরকে টি এর মানগুলো বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, এই F সমান কত, টি না? হ্যাঁ, F সমান হচ্ছে গিয়ে টি। এখন আমরা যদি লিখি, আচ্ছা আগে আমরা ত্বরণটা বের করি, ওকে। দেখো তো তোমার এই যে সিস্টেমটা আছে, এই পুরো সিস্টেমটা তোমার একই ত্বরণে চলবে না, কেমনে সম্ভব? আমরা ট্রেনের বগির কথা চিন্তা করতে পারি, ট্রেনের বগিগুলো কি একটা এরকম জিনিস দিয়ে আটকানো থাকে না, হ্যাঁ। তো এই যে জিনিসগুলো দিয়ে আটকানো থাকে, তো পুরো ট্রেনের বগিটা সামনে তো সামনে ইঞ্জিনটা আছে না, হ্যাঁ। তো ইঞ্জিনটা কী করছে, প্রথম বগিটাকে টানতেছে। তো বলো তো প্রথম বগি বাকি বগিগুলোকে আস্তে আস্তে টানতেছে না, টানতেছে তো। তো এই যে টানতেছে সবগুলোর মানে ত্বরণ কত, সবগুলো ত্বরণ সেম না, হ্যাঁ। কখনো কি এমনটা হয়েছে যে এই বগিটা অনেক সামনে চলে গেছে, বাকি বগিগুলো আস্তে আস্তে আসতেছে, বাট তোমার ট্রেন একই অবস্থানে আছে, অক্ষত অবস্থায় আছে, এটা কি কখনো সম্ভব না? তার মানে তোমার পুরো সিস্টেমটা কি একই ত্বরণ চলতেছে। তো আমরা ত্বরণটা আগে বের করি। তো ত্বরণ বের করার জন্য কী করতে পারি, এই এফ বল প্রযুক্ত হইতেছে না, মানে প্রয়োগ হইতেছে না, হ্যাঁ। তাহলে এফ সমান কি লিখতে পারি আমরা, এম ইন্টু এ। সো এই যে এ সমান কি লিখতে পারি, এফ বাই এম। তো বলো তো এই এটা কোনটা, এ হচ্ছে আমার এ নেট, মানে তোমার সিস্টেমের মোট ত্বরণ। এই এফ কত, এ হচ্ছে তোমার প্রযুক্ত বল, ওকে। সো এর হচ্ছে তোমার প্রযুক্ত বল। আর এম কত, এম হচ্ছে তুমি কতটুকু, মানে কোন ভরের উপর তুমি বলটা প্রয়োগ করছো, তুমি M1 M2 M3 এই তিনটা ভরের উপর বলটা প্রয়োগ করছো। তাহলে এখানে এম এর মান কত, M1 প্লাস M2 প্লাস হচ্ছে তোমার M3, ওকে। আমরা ত্বরণ এমন পাইছি। আমরা এই জিনিসটাকে আরেকবার দেখাই, দেখো যে আমাদের একটা বস্তু, মানে একটা সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমের মধ্যে তোমার তিনটা বস্তু আছে এবং তিনটা বস্তু কী করছে, একে অপরের সাথে দড়ি দিয়ে আটকানো। তো প্রথম যে বস্তুটা তাকে আমরা কী করছি, এক পরিমাণ বল দিয়ে টান দিছি। তো এক পরিমাণ বল দিয়ে যদি আমরা টান দিই, সে কী করবে, আমাদেরকে প্রতিক্রিয়া বল হিসেবে টি বলটা দিবে, এটা প্রতিক্রিয়া বল টি। এবং এই টি এবং এফ কিন্তু সমান এবং একটা আরেকটার বিপরীতে। তো দেখো আমাদের যেই এফ এর মানে এখানে যে সিস্টেমের যে মোট ত্বরণ সেটা কত, আমরা একটা বল প্রয়োগ করতেছি না এফ, এই বলটা পুরো সিস্টেমের তো একটা ত্বরণ সৃষ্টি করবে না, হ্যাঁ। এখন বলো তো এই সিস্টেমের মোট ভর কত, এই সিস্টেমের মোট ভর হচ্ছে তোমার এম সমান কত, এম সমান হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3। সো বল দিয়ে আমরা কী করছি, সিস্টেমের যে মোট ভর সেটাকে ভাগ করেছি, তাহলে আমরা সিস্টেমের যে মোট ত্বরণ সেটা পেয়ে গেছি। আর সিস্টেমের মোট ত্বরণ কত, এ নেট। তো এ নেট সমান কত, এফ বাই এম। সো এবার আমরা চিন্তা করবো যে M1 বস্তুর জন্য, কারণ আমাদের T1 T2 এগুলো বের করতে হবে না, হ্যাঁ। সো শুরুতে দেখি M1 বস্তুর উপর কতটুকু বলটা মানে ক্রিয়া করতেছে।
সো মানে M1 এর জন্য আমি যদি লিখি, দেখো তোমার এদিকে প্রয়োগ হতেছে F1, ওকে, এদিকে প্রয়োগ হতেছে F1 এবং এদিকে কি তোমার T। সো আমরা কি লিখতে পারি, F সমান হচ্ছে তোমার F সমান T হবে। ওয়েট দেখো দাঁড়াও তো, M1 বস্তুর জন্য দাঁড়াও এটাই হবে না, একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। দেখো এই M1 বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করতেছে, M1 বস্তুর উপর কি T বলটা প্রয়োগ করতেছে। এখন দেখো আমি তোমাদের মধ্যে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, আমি ভাবতেছিলাম যে M1 বস্তুর উপর F এবং T দুটিয়া প্রয়োগ হতেছে হয়তো, যেটাকে সবাই আমরা মিস্টেক করি, যে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে, এটা আমি মিস্টেক করে ফেলি। দেখো তো M1 বস্তুর উপর কোন বলগুলো ক্রিয়া করতেছে, এই F বলটা ক্রিয়া করতে তোমার এই দিক বরাবর, F বল তোমার এই দিক বরাবর ক্রিয়া করতেছে। তো M1 বস্তুর আমরা একটা বল পাইছি, এটা কি F। তো বলো তো আর কোনো বল ক্রিয়া করতেছে, হ্যাঁ এখানে কিন্তু আরও একটা বল ক্রিয়া করতেছে, কোনটা, এই T1। এই যে লাস্টে যে মানে এই যে M2 বস্তুটা আছে, M2 বস্তুটা M1কে T1 বলে টানতেছে না, কেন, কারণ M1 বস্তুটা M2কে T1 পরিমাণে তার নিজের দিকে টানতেছে। তো ক্রিয়া প্রতিক্রিয়ার সমান বিপরীত না, হ্যাঁ, তো সমান বিপরীত হওয়ার কারণে M2 বস্তুটা কী করতেছে, M1 বস্তুটাকে তার নিজের দিকে টানতেছে, আবার কোন বলে, এই T1 বলে। ওকে, সো M1 বস্তুর উপর মোট কয়টা বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে F যে সামনের দিকে যাইতেছে, এবং আরটা হচ্ছে কি T1 যেটাকে পিছনের দিকে টেনে ধরে আছে। এবার চিন্তা করতে পারো যে এখানে একটা বস্তু আছে, তোমার বন্ধু কি করছে, এদিকে 10 নিউটন বলে টানতেছে এবং তুমি কি হচ্ছে এদিকে 5 নিউটন বলে টানতেছো, তাহলে বলো তো এখানে মোট কয়টা বল কাজ করতেছে, দুইটা বল একটা বস্তুর উপর। তো এই যে লব্ধি বলটা হিসাব করে তাহলে কী করতে হবে, একটা থেকে অপরটা বিয়োগ করে দিতে হবে। তো চলো আমরা করি, যে M1 বস্তুর উপর বলো, M1 বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করতেছে, দুইটা, একটা হচ্ছে F। এখন বলো তো F বড় না, হ্যাঁ F বড় এবং T1 ছোট। সো F মাইনাস T1, F দিয়ে কাজ করতেছে এবং T1 দিয়ে কাজ করতে, আমরা কিন্তু শুধু M1 বস্তুর জন্য বের করতেছি, ঠিক আছে। তো এর সময় কী লিখতে পারি আমরা, F নেট সময় তোমার লব্ধি বল, তো এখানে A1, এখানে তোমার A নেট। সো এখানে তো আমি যে T1 এর মানটা বের করে দিই, তো T1 হবে তোমার, T1 সমান হচ্ছে তোমার F মাইনাস M, আচ্ছা এটাকে এই ধরি, ঠিক আছে, এম এ কে মানে মোট যে ত্বরণ মানে লব্ধি যে ত্বরণ সেটাকে আমরা এ ধরি। সো এফ সমান আমরা কী পাই, এফ সমান পাইছি আমরা এফ সমান পাইছি আমরা এম ইন্টু এ। সো এই এম কোনটা, এম কোন টোটাল ভর, তো টোটাল ভর না, তো এফ সমান আমরা কী লিখতে পারি, M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু কত, ইন্টু হচ্ছে তোমার এ মাইনাস এ কত, M1 এ, এখানে M1 হবে কিন্তু এটা, ওকে। সো দেখো তো এখান থেকে M1A আর M1 কাটা, তাহলে থাকবে কি শুধু, আচ্ছা আমরা ডাইরেক্ট গুণ করে দিই, M1A প্লাস M2A প্লাস হচ্ছে তোমার M3A মাইনাস কত, M1A। সেখান M1A আর M1A কাটা, থাকবে আমার শুধু M2A প্লাস M3A। সুতরাং T1 সমান কী পেয়েছি আমরা, এ কমন নিয়ে নিই, এ কমন নিয়ে পেয়েছি আমরা M2 প্লাস M3। সো আমরা কী পেয়েছি, T1 সমান হচ্ছে তোমার A ইন্টু M2 প্লাস M3, তার মানে আমরা টি এর মান পেয়ে গেছি, প্রথম যে মানে এই যে বস্তুর মান, এই যে বস্তুতে যে মানে এই দড়ির যে টান, সে টান বলের মান কত পেয়ে গেছি আমরা। এবার আসা যাক M2 বস্তুর ক্ষেত্রে, আচ্ছা আমরা এখানে লিখি, দেখা যাবে, টু ওয়েট, ঠিক আছে। তো এবার দেখো আমরা কী করবো, এবার তোমার M2 বস্তু বের করি, M2 বস্তু যে কী ধরনের টান কাজ করতেছে, ধরো M2 বস্তুকে M1 বস্তু কোন বলে টানতেছে, T1 বলে। এখন পিছনে আর একটা বস্তু আছে না, হ্যাঁ M3, সে কোন বলে টানতেছে, T3 বলে। কেন, কারণ M2 বস্তু তোমার M3কে T3 বলে নিজের দিকে টানতেছে, তো সে যে বলে নিজের দিকে টানতেছে, তো M3 বস্তুটা কী করবে, সে একই বলে মানে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, এবং সেই প্রতিক্রিয়ার বলটা হবে M2 মানে M2 যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। সো M2 বস্তুর মোট দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে T1 আর একটা তোমার T3। তো বলতো T1 বড় নাকি T3 বড়, T1 বড়, কেন, কারণ T1 বড় হওয়ার কারণেই তো M2 বস্তুটা সামনের দিকে একটা ত্বরণ পাইতেছে, তাই না। সো আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার T1 মাইনাস T2, T3 কেন লিখছে, এটা T2 হবে, তোমার T2, এটা হবে তোমার T2। সো T2 সমান কত হবে, M2 ইন্টু এ, সবাই কিন্তু একই ধরনের যাচ্ছে, ওকে। সো আমাদের T2 এর মানটা লাগবে, T2 মানটা বের করবো। T2 যদি লিখতে চাই তাহলে T2 এক পাশে নিয়ে বাকি সবগুলো অন্য পাশে, তাহলে এখানে থাকবে T1 মাইনাস তোমার M2 এ। তো T1 সমান কি পাইছি, এটা A ইন্টু M1 প্লাস M2 মাইনাস M2A। সো এখানে আমি গুণ করে বিয়োগ করি, তাহলে তোমার M2A
আর M2 কাটা থাকবে, শুধু থাকবে আমাদের কি M1A। সুতরাং T2, সে যে T2 এর মান সেটা কত আছে M1 × A। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের টান। তো টান জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো আমরা এটা জিনিস দেখাই দিছি, তো আশা করি পারবা। তো আমি এটা আরেকবার দেখাই, দেখো একটু লিখিয়ে নিয়ে দেখো আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমের মধ্যে অনেকগুলো ব্লক সংযুক্ত আছে, প্রতিটা ব্লকের ভর হচ্ছে M1 M2 M3। সো প্রথম মানে এখন এই সিস্টেমটাকে আমরা কী করছি, অ্যাপ বলে টান দিছি। তো বলো তো অ্যাপ বলে যখন টান দিব তখন একটা ত্বরণ আসবে না? হ্যাঁ, তো আমরা ত্বরণটা হিসাব করি। তো আমরা কি জানি অ্যাপ সময় হচ্ছে তোমার M × A। এখন এই M কত? এই M হচ্ছে তোমার প্রো সিস্টেমের ভর। কেন? কারণ আমরা প্রো সিস্টেমের উপরেই তো বলটা প্রয়োগ করতেছি, তাই না? তো এখানে আমরা ত্বরণ এই বের করছি, এই নোশন কী হয়েছে, আমরা F/M যে ত্বরণ বের করতে পারবো তাহলে এই সূত্র ইউজ করবো। তো এবার আসা যাক M1 বস্তুর উপর, মানে M1 বস্তুর উপর যেন আমরা ক্রিয়া করি, যে M1 বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করতেছে, এখান থেকে আমরা T1 এর মানটা পাবো, এবং T1 এর মান থেকে আমরা বাকি T2 পাবো, T2 পথে আমরা T3 পাবো। আচ্ছা T3 নাই, তো T1 T2 পাইতে আমাদের সাহায্য করবে। তো দেখো M1 বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে, M1 বস্তুর উপর একটা বল কাজ করতেছে F, এই F বল কাজ করতেছে তোমার সামনের দিকে। ওকে, সো M1 বস্তু সামনের দিকে যাবে, বাট এখানে একটা দড়ি আছে না, এই দড়ি দিয়ে কী করবে, M2 বস্তুকে সে টানতেছে। তো M2 বস্তুকে সে কতটুকু বলে টানতেছে, T1 বলে টানতেছে। তো M2 বস্তুকে যে সে T1 বলে টানতেছে, তো এটার ফলে কী করবে, M2 বস্তু তাকে আবার টান দিবে না? অবশ্যই টান দিবে। এটা এই টান বলের মান কত হবে, সেম T1ই হবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার বিপরীত, এবং দুইটার মান কী হবে, সমান হবে। সো F1 বল সামনে দিয়ে কাজ করতেছে, এবং T1 বল কী কাজ করতেছে, তোমার পিছনের দিকে। তো আমরা যদি লব্ধিটা বের করতে যাই তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। সো আমরা কী করছি, এই বড় F থেকে ছোটো T1টাকে বাদ দিয়েছি। তো বাদ দেওয়ার পর সিস্টেমের যে মোট মানে মোট ত্বরণ এবং তার যে ভর সেটা আমরা পেয়ে যাবো। ওকে, সেখান থেকে আমাদের T1টা লাগবে। তো T1 বের করতে আমরা কী করবো, T1কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে আমরা পাঠিয়ে দিব। তাহলে আমাদের আসতে যে F - M1A। তো F এর মান কত, এই F সমান হচ্ছে MA, ঠিক আছে, F মানে প্রযুক্ত বল। তো F সমান কী পাইছি আমরা, M × A। এখানে M হচ্ছে তোমার সিস্টেমের মোট ভর, তো সিস্টেমের মোট ভর কত ছিল, M1 + M2 + M3, এবং এখানে ছিল A। ওকে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে T1 পাই গেছি। এবার সে M2 বস্তুর উপর, তো M2 বস্তুর উপর একটা বল কাজ করতে T1, এই T1টা তাকে সামনের দিকে নিয়ে যেতেছে, আর পিছনের দিকে কাজ করে T2। এই T2 কেন কাজ করতেছে, কারণ M2 বস্তুটা তোমার M3-কে T2 বল নিচে দিকে টানতেছে। ওকে, তো ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত সেমভাবে, তো T2 কী করতেছে, M2 বস্তুটাকে তার নিচে দিকে টানতেছে। তো একটা বল সামনে দিয়ে কাজ করতেছে এবং অপর একটা বল কী করতেছে, পিছনে দিয়ে কাজ করতেছে। তো এখান থেকে আমরা পাই T1 - T2 = M2 × A। এটা হচ্ছে তোমার মেইন সূত্র। ওকে, সেখান থেকে আমরা T2 সমান পাইছি M1A। সেখানে তোমার টান বলের যে হিসাবগুলো সেগুলো আমরা দেখাইছি, এটা আসলে তোমাদের লাগবে না, জাস্ট বেসিকটা বোঝানোর জন্য যে আসলে কী হইতেছে, কেন হইতেছে, কারণ কপি কল পরে ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবে। তো এবার সেটা কপি কল। ওকে, এবার কী বলবো ভাই, আমরা কপি কল পড়বো। আচ্ছা, এখানে এটা ম্যাথ করবো, কী বলবো ম্যাথ করা আচ্ছা আমাদের আর কোনো টপিক আছে দিয়ে তো, মহাকর্ষের বল। মহাকর্ষের বল আমাদের একটা লাস্ট টপিক, আমরা কপি কল পড়বো। কপি কল পড়ার পর আমাদের প্রায় মহাকর্ষের বলটা রেখে দেয়। সো কপি কল থেকে আমাদের কিছু ম্যাথ করা উচিত। ওকে, তো আমরা কী করি, তো দেখো আমরা এই প্রসেসটা তোমার একটা দড়ির সাহায্যে আটকানো আছে, ওটা আঁকি এগুলো। দড়ির সাহায্যে আটকানো আছে। এখন দেখো আমি কী বললাম, এই প্রথম যে বস্তুটা দ্বিতীয় যে বস্তু তার ভর 4 কেজি, তৃতীয় যে বস্তু তার ভর তোমার 10 কেজি। আমরা যে প্রথম মানে এটা হিসেবে আমরা কী করলাম, 40 নিউটন বল দিয়ে টান দিলাম, 40 নিউটন বলে টান দিচ্ছি। তো এখন এই যে টান দিচ্ছি, টানে দিতে কী করবে, সে আমাকে টান দিবে আবার, কত বলে, T1 বলে। তো এই যে 6 কেজি আছে, 6 কেজি করে 4 কেজিকে তার নিজে থেকে টান দিবে, কতবার টান দিবে, T1 বলে। এই 4 কেজি 10 কেজি কী করবে, তার নিজের দিকে T2 বলে টান দিবে, কম বলে T2 বলে। তো 10 কেজিকে থেমে থাকবে না, 10 কেজি কী করবে, তোমার 4 কেজিকে T2 বলে নিজের দিকে আবার টান দিবে, তো T2। সেবার আমরা হিসাব করা লাগবে T1 T2 কত। ওকে, আমরা হিসাব করবো T1 T2 হিসাব করার জন্য আমরা প্রথমে মোট
আমাদের লাগবে এই নেট। এই নেট দিয়ে বের করি, এটা কি লিখতে পারি আমরা, এফ নেট দিয়ে ভাই তোমার এম টোটাল। সো বলতে এফ নেট তুমি কতটুকু বলে টান দিছো, 40 নিউটন বলে, কতটুকু বরাবর তুমি টান দিছো এই সম্পূর্ণ ভর। সম্পূর্ণ ভর কত, সেই সম্পূর্ণ ভর তোমার M1 প্লাস M2 প্লাস M3। সে আমরা কি লিখতে পারি, 10 প্লাস 4 প্লাস 6, এটা কত আসবে তোমার 20, তাই না? হ্যাঁ 20 আসবে। তো 20কে আমরা যদি ভাগ করি তাহলে কী রাখবে, সুতরাং ত্বরণ এই সময় তোমার 2 তো ত্বরণ আমরা পেয়ে গেছি, কী বেশি আমরা ত্বরণ পেয়ে গেছি। তো ত্বরণ পাওয়ার পর এখন আমাদের কাজ কী, আমাদের কাজ হচ্ছে যে এখন আমরা এই T1 কত এবং T2 সমান কত। ওকে, তো T1টা বের করি, দেখো ওয়েট কী বের করবো, আমরা T1 বের করবো। তো বলো তো এই যে 6 কেজি বস্তুর ক্ষেত্রে আমরা কী বের করি, 6 কেজি বস্তুর উপর মোট বল 6 কেজি বস্তু, 6 কেজি বস্তুর জন্য আমরা হিসাব করি, তাহলে দেখো তো 6 কেজি বস্তুকে এদিকে কী টানতেছে, এদিকে 40 নিউটন বল টানতেছে, এই 40 নিউটন বল টানতেছে এফ। ওকে, তো 6 কেজি বস্তুকে এফ টানতেছে সামনে দিয়ে, কতটুকু বলে 40 নিউটন বলে। তো আমরা দেখি এফ টানতেছে সামনের দিকে। এখন তোমার যেই মানে 6 কেজি বস্তুতে দড়ির সাথে কাঠটা আটকানো আছে 4 কেজি বস্তুর সাথে। এখন 6 কেজি বস্তু 4 কেজি বস্তুকে কত বলে টানতেছে, T1 বলে টানতেছে। তো বলো তো এই 4 কেজি বস্তু কি 6 কেজি বস্তুকে আবার নিজে দিয়ে টান দিবে না? হ্যাঁ টান দিবে। কোন বলে, T1 বলে টান দিবে, কারণ একই দড়ি না, সে কেউ নিজে দিয়ে T1 বলে টান দিবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার বিপরীত। সো বলো তো এই 6 কেজি বস্তুর মোট কয়টা বল কাজ করতেছে, 2টা। একটা হচ্ছে 40 নিউটন, যেটা তাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আপনার হচ্ছে T1 যেটা পিছন দিয়ে টানছে। এখন T1 কার জন্য আসতেছে, শুধু তোমার 6 কেজি বস্তু T1 দিতেছে। হ্যাঁ, এটা তোমার 6 কেজি বস্তু 4 কেজি বস্তু দিতেছে। 4 কেজি বস্তু কি হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত, যেহেতু সে কি হচ্ছে সেম এই একই বলে তোমাকে আবার টান দিয়েছে, তার মানে 6 কেজি বস্তু 2টা, একটা সামনের দিকে আর পিছনের দিকে। পিছনের দিকে সেটা কত, T1, তাহলে T1টাই লাগবে। এখানে আমি করি F1 মাইনাস T1, কেন? কারণ আমরা যদি লব্ধি যখন বের করবো তখন একটা এটা বড় থেকে ছোটো বিয়োগ করতে হবে। তো তারপর কী লেখা যায়, এর যে ভর এটাকে ধরে আমরা M1, এটা হচ্ছে আমরা M2, এটা হচ্ছে আমরা M2। ওকে, আমরা T1 টি কত এটা বের করা হচ্ছে। তো দেখো আমরা পাই কি তাহলে M1, এটা তো জানো যে নেট ফোর্স F নেট হচ্ছে তোমার M ইন্টু। ওকে, তো দেখো তো আমি এখানে কি লিখতে পারি তোমার, যে এফটাকে এক পাশে রাখবো, আমরা T1 মানটা বের করবো। তো T1 সমান লিখতে পারি আমরা যে F মাইনাস M1। তো F এর মান কতটুকু বলে টানা হচ্ছে 40 নিউটন, তো এটার মান হচ্ছে 40 মাইনাস M1 কত, M1 হচ্ছে 6, এবং কতটুকু ত্বরণ সে যাইতেছে 2 মিটার, তাহলে তোমার কত হবে 12, তো 12 আসলে তোমার হবে 20 নিউটন। এবার তাহলে আমরা M1 পেয়ে গেছি, এবার 4 কেজি ক্ষেত্রে আসে। দেখো তো T1 বলতে সামনে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু বলতে পিছন দিয়ে টান দিতে। ওকে, তো আমরা দেখি T1 মাইনাস T2 তখন কত পাবো আমরা, M2 তার যে ত্বরণ, তার যে তড়িৎ বল সেটা এইটা। ওকে, তো আমাদের লাগবে কি T2 সমান লিখতে পারি আমরা তোমার T1 মাইনাস M2 তো T1 কত, T1 28 নিউটন পেয়ে গেছি। M2 কত, M2 হচ্ছে তোমার 4 কেজি, 4 লিখি ইন্টু 2, তো 8 কত হবে 20 নিউটন। ওকে, 20 নিউটন পেয়ে গেছি। তো এইবার যে 10 কেজি বস্তুটা আছে, সেই 10 কেজি বস্তুগুলো হিসাব করা লাগবে। 10 কেজি বস্তু যদি আমরা বলটা হিসাব করি তাহলে ওইটা হবে M ইন্টু 8, এখানে 10 20 আমাদের কত ভুল হতেছে, দেখো তো আমাদের কত ভুল হচ্ছে অ্যাপ। তো না আমাদের ঠিক আছে, হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে। তোমার একটা 80 নিউটন এবং 28 নিউটন এবং 28 নিউটনে একে অপরকে টানতেছে। হ্যাঁ ঠিক আছে আমাদের ম্যাথ, তাহলে জিনিসটা আশা করি বুঝছো। তো এবার আমাদের কপি কলে যাওয়া যায়। কপি কল খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের এখন পড়াবো। তো চলো শুরু করে ফেলি তোমাদের কপি কল, পুলি বা কপি কল। তো ধরো তোমাদের এখানে একটা সিলিং দেওয়া আছে, এই সিলিং থেকে হচ্ছে আমরা একটা কপি কল ঝুলাই দিচ্ছি, হচ্ছে কপি কল। ঠিক আছে,
এই দিকে দড়ি আছে, এই দড়ি দিয়ে আমি কী করছি, এই দিক বরাবর একটা বস্তু জুড়েছি এবং এদিক বরাবর জুড়েছি আরেকটা বস্তুকে জুড়েছি। এখানে একটা বস্তু আছে, এই বস্তু ধরো তোমার M1 বড়, এই বস্তু বার কত M1, এবং এই বস্তু বার কত ধরো, এই বস্তু বার ধরো তোমার M2। সেই M1টাকে ভিতরে লিখি, M1। ধরো সম্পূর্ণ যে সিস্টেমটা আছে বা M2, ধরো M2 গ্রেটার দেন M1, কী বলছি যে M2 গ্রেটার দেন M1। তো বলো তো তাদেরটা ওজন আসবে না? হ্যাঁ, ওজনটা কোন দিকে আসতে হবে, এরটা নিচের দিকে, তাহলে এই ওজনটা হবে M2 জি, এবং এই যে M1 বস্তুটা আছে তার ওজন কোন দিকে, নিচের দিকে, এটা হবে তোমার M1 জি। তো দুইটা ওজন পাইতেছি, দুইটা ওজন কী করবে, নিচের দিকে কাজ করবে। এবং বলো তো কোনটার ভর বেশি, আমরা ধরছি তোমার যে M2 আছে, এই M2-র ভর M1 থেকে বেশি। তো যদি M2 ভর বেশি হয় তাহলে বলো তো M2টা নিচের দিকে নামবে না, আর এই M1 এখান থেকে আমরা কী লিখবো। আচ্ছা দেখো, এই পুরা যেই মানে সিস্টেমটা সেটা একটা দড়ি দিয়ে আছে না? হ্যাঁ, একটা দড়ি দিয়ে আছে। তো এই যে একটা দড়ি দিয়ে আছে, এই দড়ির সাহায্যে আমরা কী লিখতে পারি, যে এই যে কাজ করবে তোমার টি, এবং এই যে কাজ করবে তোমার ওকে। এই বস্তুটা একে টি বলে টানবে এবং M2 বস্তুটা M1-কে টি বলে টানতেছে। তো কারণ ত্বরণ কি, এই মানে ত্বরণ হচ্ছে তোমার এই বস্তুর জন্য নিম্নগামী এবং এই বস্তুর জন্য ত্বরণ কি, ঊর্ধ্বগামী। ওকে, সে এই ত্বরণ উপর দিকে উঠবে এবং দ্বিতীয় বস্তুটা কী হবে, তোমার এই ত্বরণের নিচের দিকে নামবে। তো এই যখন নিচের দিকে নামবে সে কী হবে, এই দড়ি দিয়ে টান দিবে না, একে অবশ্যই টান দিবে। তো যখন টান দিবে তো সে কি এদিক বরাবর টান দিয়েছে, ওকে, এবং সেও কী করতেছে, এদিক বরাবর টানটা ফিল করতেছে। তো যখন সে এদিক বরাবর মানে সে যখন এদিক বরাবর টানটা ফিল করবে, সে কী করবে, আবার এদিক বরাবর টান দেবে, ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত হিসেবে। তো সে কী করতেছে, নিচে দিয়ে টান দিয়েছে, কিন্তু এই বস্তুর কারণে সে কী হবে, আবার উপর দিকে টান ফিল করবে এবং দুটা টানের মান কি সমান হবে। তো আমরা যদি হিসাব করি তাহলে দেখো M2-র ক্ষেত্রে M2 যেহেতু বড়, M2 যেহেতু বড় হয়ে গেছে, তাহলে আমরা আগে M1-এর ক্ষেত্রে আসি। তাহলে বলো তো M1-এর ত্বরণ কোন দিকে, ঊর্ধ্বগামী। তাহলে বলো ঊর্ধ্বগামী ত্বরণ কেন হয়েছে, কারণ তার টান বলের মান তার ওজন থেকেও বেশি হয়ে গেছে, আর এই জন্যই কি সে উপরের দিকে উঠতেছে। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, তার যে টি এর মান, টি কার থেকে বড়, M1 থেকে বড়, তার মানে টি মাইনাস M1 জি। সিস্টেমের মোট ত্বরণ যদি বের করতে চাই তাহলে এখানে কী আসবে, তোমার সে বস্তু কতটুকু ত্বরণে পড়তেছে, M1 এ ত্বরণে, সরি এই ত্বরণে, তাহলে এখানে হবে তোমার M1 এ। ওকে, সুতরাং টি সমান কী পেয়েছি আমরা, M1 এ প্লাস M1 জি, বা আমরা লিখতে পারি M1 জি কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস জি। টান বলে মান কত, টান বলে মান হচ্ছে তোমার এ প্লাস জি। এবার সে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে প্রথম বস্তু। এবার আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তার ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, কতটুকু, M2 জি, এবং ত্বরণ কোন দিকে, ত্বরণ নিচের দিকে। তাইলে বলো তো ওজন বলতো টান বল থেকে বেশি না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি M2 জি মাইনাস টি সমান কত, তোমার সমান হচ্ছে গিয়ে তোমার কী লেখা যায়, হ্যাঁ M2 এ, তার যে মোট ত্বরণ, সিস্টেমের মোট বল, লব্ধি বল এটা। তো দেখো তো এখান থেকে আমরা টি এর বের করতে পারি, টি সমান কী পাইছি আমরা, টি সমান পাইতেছি আমরা তোমার M2 জি মাইনাস M2 এ। এখান থেকে আমরা M2 কমন নিয়ে নিই, তাহলে আসবে তোমার M2 সমান জি মাইনাস এ। ওকে, সো এবার দেখো আমরা কী লিখতে পারি, এই টি আর এটি সমান না? হ্যাঁ, যদি টি আর টি সমান হয়ে যায় তাহলে আমরা কী লিখতে পারি এখানে, যে M2 ইন্টু জি মাইনাস এ সমান কী লেখা যায়, তোমার M1 ইন্টু এ প্লাস জি। আমরা যেগুলো গুণ করে দিই তাহলে দেখো তো কী আসে, M2 জি মাইনাস M2 এ সমান এদিকে আসে তোমার M1 এ প্লাস M1 জি। তো জিগুলোকে এক পাশে রাখবো এবং এমগুলোকে এক পাশে রাখি, তাহলে কী আসবে, M2 জি মাইনাস M1 জি সমান হবে তোমার M1 এ প্লাস M2 এ। সেখান থেকে আমরা কী করবো, তোমার যেই M1টা আছে এটা মানে এটা আছে, এটা কমন নিয়ে নিই, এই কমন নিলে কী আসবে তোমার M1 প্লাস M2, আর এদিকে কী আছে তোমার, এখান থেকে আমরা জিটা কমন নিই, জি কমন নিয়ে দেখবো তোমার M2 মাইনাস M1। তো দেখো তো আমরা এদিকে কী পেয়েছিলাম, এ ইন্টু তোমার M1 প্লাস M2, আর এদিকে আসছে তোমার জি ইন্টু M2 মাইনাস M1। সুতরাং এই সমান কী পাই, সুতরাং এই সমান ছিল তোমার জি ইন্টু M2 মাইনাস
M1 ডিভাইড বাই তোমার M1 প্লাস M2। সো এটা হচ্ছে আমাদের কপি কলের ত্বরণ নির্ণয় সূত্র। কী সূত্র ভাই? কপি কলের ত্বরণ নির্ণয় সূত্র। মানে কপি কলে যদি তুমি একটা সিস্টেমের মধ্যে দুইটা বস্তু বা তিনটা বস্তু ঝুলায় দাও, এই বস্তুগুলো ঝুলানোর পর তাদের যে লব্ধি ত্বরণ, সেই লব্ধি ত্বরণ সূত্র হচ্ছে এইটা। এখন তুমি মনে রাখবা কেমনি? তুমি মনে রাখবা যে এ নেট সময় তোমার করে থাকবে লোড ডিফারেন্স। কী থাকবে? লোড ডিফারেন্স। এবার নিচে থাকবে তোমার মোট বল, টোটাল মাস। এখানে লোড ডিফারেন্স কি? লোড ডিফারেন্স মানে তোমার যে নেট বল, যে নেট বলটা সেটা তুমি প্রবাহ কপি করলে ক্ষেত্রে এবং সিস্টেমের মধ্যে যতগুলো ভর আছে সবগুলো নিজে বসাই দেবে। এটা কেমনি আসছে দেখাই যে উপর থেকে লোড ডিফারেন্স এতটুকু বুঝছো? তো লোড ডিফারেন্স যদি বোঝাই তাই দেখো তো একটা বল মানে M2G কাজ করতেছে নিচের দিকে, ওকে, এবং M1G কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। তাহলে আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই তাহলে আমরা যে মোট যে বলটা সেটা পেয়ে যাব না? হ্যাঁ। তাহলে দেখো তো আমরা এখানে সেম কাজটাই করছি না? M2 মানে M2G মাইনাস M1G, একটা থেকে একটা বাদ দিয়ে দিছি না? হ্যাঁ। আর নিচে কী থাকবে? নিচে থাকবে তোমার সম্পূর্ণ সিস্টেমের ভর। ওকে, জিনিসটা বুঝছো? তাহলে দেখো এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের আরেকটা জিনিস করানো উচিত। জিনিসটা আসলে তোমাদের পরীক্ষায় আসছিল একবার, এবং আমি আমাদের মানুষের সিকিউতে দেখাইও দিছি। দেখছো লোড ডিফারেন্স কীভাবে আসছে? বেসিক থেকে পড়বা, সব কিছুই পড়বা। তো এবার দেখো, ধরো এখানে একটা কপি কল আছে, ওকে। ধরো সেম আবার আমি কী করবো? M2 গ্রেটার দেন M1, এবং এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কী ভাইয়া? এই বস্তুটা তোমার M3। কি 3 ভাইয়া? M3। সো এবার দেখো আমাদের যে লব্ধি যে ত্বরণ, সেই লব্ধি ত্বরণ আমরা কীভাবে বের করবো? কথা আছে না? তো এইটাও কিন্তু সেমভাবে তোমরা করে ফেলতে পারবা, খুবই সহজ। দেখাই দিই, একবার দেখাই দিব, তুমি এটা বারবার পারবা। সো এই সমান আমরা কী লিখতে পারি? আমরা মানে মোট যে ত্বরণ সেটা আমরা কীভাবে বের করতে পারি? এই সমান হচ্ছে তোমার লোড ডিফারেন্স ডিভাইড বাই তোমার টোটাল মাস। এখন এই যে লোড ডিফারেন্সটা আছে, এই লোড ডিফারেন্স কিন্তু তোমরা অনেকে ভুল করো। ওকে, দেখো কীভাবে ভুল করো। আমরা কী বলছি? M2 গ্রেটার দেন M1। সো আমরা লিখি এ নেট। তুমি চিন্তা করো তোমার যে 3 নাম্বার যে বস্তুটা, সে যে সারফেসের উপর আছে, এই সারফেসটা হচ্ছে তোমার ঘর্ষণহীন সারফেস। কী সারফেস বা? এই সারফেসটা তোমার ঘর্ষণহীন সারফেস। তার মানে এই বস্তুটা তোমার এখানে কোনো বল প্রয়োগ করতে পারবে না, জাস্ট নর্মাল দড়ি যেমন ঘর্ষণহীন, ঠিক তেমন তোমার যে বস্তুটা রাখছো এটাও ঘর্ষণহীন। যদি এরকম হয় তাহলে উপরে কী বসাবো আমরা? লোড ডিফারেন্স না? টু ওয়েট, উপরে আমাদের কী বসবে? লোড ডিফারেন্স। এবার নিচে কী আসবে আমাদের? টোটাল মাস। এটা হচ্ছে কেস 1। কেস 1 তোমার ঘর্ষণহীন তল। ওকে, কেস 1 হিসেবে কেস 1 তোমার ঘর্ষণহীন তল। জায়গার কি অভাব পড়ছে নাকি? এখানে আমি কী করতেছি? এটা এই ওকে, কেস 1 হচ্ছে তোমার, একটু ওয়েট, কেস 1 হচ্ছে ঘর্ষণহীন তল। মানে তোমার যে 3 নাম্বার যে বস্তু, যেটা একটা জিনিসের উপর রাখা আছে, ওইটা তোমার ঘর্ষণহীন তলে থাকবে। তাইলে বলো তো ঘর্ষণহীন তলে থাকলে সে কি কোনো ধরনের ঘর্ষণ বল প্রয়োগ করতে পারবে না? তো সে কি কোনো লোড ডিফারেন্সে কোনো ইফেক্ট ফেলবে? না, সেই লোড ডিফারেন্সে কোনো ইফেক্ট ফেলতে পারবে না। সো আমরা কি বলছি? M2 বড় M1 থেকে। তাহলে বলো তো M2 যদি বড় হয় তার বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। M2 মানে ওজনটা। আর M1 কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে বলো তো একটা বিপরীত দিকে না? হ্যাঁ, তাহলে লোড ডিফারেন্স কী করবো? একটা থেকে একটা বিয়োগ করে দিব। তো যেহেতু M2 বড়, তাহলে সিস্টেমটা আলটিমেটলি কোন দিকে যাবে? নিচের দিকে। কেন? কারণ এই বলটা বেশি, এই ওজনটা বেশি, ওজন এক প্রকার বল, তো এই বলটা তোমার বেশি কাজ করতেছে। তো আমরা কি লিখতে পারি? M2G মাইনাস M1
জি, এটা থেকে একটা বাদ দিয়েছি লোড ডিফারেন্স। এবার সে টোটাল মাস, এই যখন টোটাল মাস লিখবা তখন তোমার যে সম্পূর্ণ সিস্টেমের যে ভর সেটা তোমাকে লিখতে হবে। তো সম্পূর্ণ সিস্টেম ভর কত, m1 প্লাস m2 প্লাস m3। জিনিসটা বুঝতে পারছো? আশা করি জিনিসটা বুঝছো। তাহলে এবার আসলে সরি তো এবার আসলে তোমার ঘর্ষণযুক্ত তল। ঘর্ষণযুক্ত তল হলে কী করবা? ধরো তোমার সিস্টেমে ঘর্ষণযুক্ত তলে আছে, তা আমরা কী লিখতে পারি? এই নেট সমান হচ্ছে তোমার হ্যাঁ লোড ডিফারেন্স ডে বাই তোমার টোটাল মাস। মানে মোট ভর। এই যে টোটাল মাসটা আছে এটা নিয়ে তো আশা করি কারো কোনো সমস্যা নেই, ঠিক না? আমাদের মেন সমস্যা হচ্ছে তোমার লোড ডিফারেন্সের উপর। তো দেখো লোড ডিফারেন্স যদি আমি বের করতে যাই তাহলে কীভাবে বের করব? আমরা এটা একটু কপি করি। হ্যাঁ ঠিক আছে, দেখো আমাদের লোড ডিফারেন্স চিন্তা করব তখন আমরা কি করতেছি, বলগুলোকে বিয়োগ করতেছি। দেখো তো এই m2 যেটা আছে, m2 মানে m2 ভর বেশি না? m2 গ্রেটার দেন তোমার m1, তো m2 ভর বেশি না? হ্যাঁ m2 ভর বেশি। তাহলে ভর বেশি হওয়ার কারণে সে নিচের দিকে নামবে না? হ্যাঁ। এখন পুরো সিস্টেমটা ত্বরণ থাকবে না? এই ত্বরণটা কত? a নেট। আমাদের এই ত্বরণটা তোমার a, ওকে, a নেট আর কি। তো এখন এই যে m3 বস্তুটা আছে সেটা ঘর্ষণযুক্ত তলে আছে। তো ঘর্ষণযুক্ত যদি তলে থাকে সে গতির বিপরীতে এটা বাধা প্রয়োগ করবে না? অবশ্যই করবে। তোমার m2 এর নামতেছে নিচের দিকে, তুমি তোমার m2 নিচের দিকে নামার কারণে তুমি তাকে m3 কে এদিকে টানতেছো। তো বলো তো এদিকে যখন টানবা তার এদিকে একটা ব্যাগ আসবে না? হ্যাঁ। কিন্তু আমাদের যে ঘর্ষণ সে কী করে? সবসময় তোমার বেগের বিপরীতে মানে গতির বিপরীতে কাজ করে। তো তুমি তাকে টানতেছো এই দিক বরাবর, সে কি দিকে যাবে না? সে কী করবে? তোমাকে বাধা প্রদান করবে এই দিক বরাবর, সে তোমাকে তার বিপরীত দিকে টেনে ধরবে। ওকে, তাইলে বলো তো আমরা এখানে যখন মানে লোড ডিফারেন্স লিখবো তখন এটাকে বিয়োগ করতে হবে না? অবশ্যই করতে হবে। কেন? কারণ তোমার m2 যে কাজ করতেছে নিচের দিকে, তার বিপরীতে কাজ করতেছে m3। এই m3 তোমাকে বাধা প্রদান করতেছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া একটা তো এদিকে, হ্যাঁ মানে সরি, একটা আপনার নিচের দিকে কাজ করতেছে, আরটা আপনার এই দিক বরাবর কাজ করতেছে, তাহলে একটা বিপরীত দিকে কেমনে হয়? কারণ দেখো তোমার যে m2টা আছে সে নিচের দিকে কাজ করতেছে, হ্যাঁ, সেটা বলে মানে ওজন নিচের দিকে যাচ্ছে, কিন্তু এই ওজনটার থামাইতেছে কি? এই ওজনটার থামাইতে তোমার m3। তো যেহেতু m3 তোমার ওজনটাকে থামাইতেছে তাহলে বলতে পারবো না যে এই বিপরীতে কাজ করতেছে। বুঝতে পারছো? তাহলে আমরা কী লিখতে পারি? লোড ডিফারেন্সে শুরুতে m2 ক্ষেত্রে যেহেতু m2 মান বড় এবং ত্বরণ m2 দিকে কাজ করতেছে, তাহলে আমরা কী লিখতে পারবো? লোড ডিফারেন্সে m2g মাইনাস এই m1 এর ক্ষেত্রে আসি, m1 এ তো কোনো সমস্যা নেই কারণ m1 উপর দিয়ে দিচ্ছে, একটা ডাইরেক্ট বিপরীত, আমরা কী লিখতে পারি? m1g। এবার আসা যাক 3 নম্বর বস্তু। 3 নম্বর বস্তু কি? একটা ঘর্ষণ বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। তার ঘর্ষণ বল কী হবে? ঘর্ষণ বল F কে সমান হচ্ছে তোমার মিউকে ইন্টু তোমার আর। এই আর কি? এই আর সমান হচ্ছে তোমার এম জি। ওকে, সো মিউকে যদি আমরা রেখে দিই তাহলে আর সমান কি দিতে পারি? এম জি। মানে এম এর মান কত? m3, তাহলে লিখতে পারি m3 জি। ওকে, সো এবার দেখো তো আমরা ঘর্ষণ বল কি লিখতে পারি? F কে। এর হচ্ছে m3 এর জন্য, কার জন্য? m3 এর জন্য। এই m3 তোমার কি করবে? এই ঘর্ষণ বলটা প্রয়োগ করবে তোমার m2 ওজনের বিপরীতে। ওকে, এবার নিচে আছে টোটাল মাসের জায়গায় যেরকম ছিল সেরকম লিখে দিবা m1 প্লাস m2 প্লাস m3। এখানে আসলে আর কিছু নেই। ওকে, দেখো আমরা জিনিসটা আরেকবার বুঝাই। তোমার যে তলটা যদি ঘর্ষণযুক্ত যদি না হয় তাহলে দেখো ঘর্ষণযুক্ত না হইলে এই যে m3 বস্তুটা আছে এই m3 বস্তু কোনো কিছু মানে কোনো বল প্রয়োগ করতে পারবে না। তাহলে লোড ডিফারেন্স যখন হিসাব করবা তখন m2 এবং m1 এর জন্য হিসাব করবা। m2 নিচে নামতেছে এবং m1 উপরের দিকে মানে কাজ করতে, তার ওজনকার কাজ করতে নিচের দিকে, কিন্তু তুমি তাকে উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে ওজনের বিপরীতে না? তো এই জন্য কী করবা? একটা থেকে একটা বিয়োগ করে দিবা, নিচে থাকবে টোটাল মাস, মোট যেই ভর, এই সিস্টেমে মোট ভর, এই মোট ভর কত? m1 m3 m2। ওকে, এতটুকু পারবা। সো এবার আসা যাক কেস 2তে। এখানে তোমার ঘর্ষণযুক্ত তল। তাহলে বলো তো m3 যদি ঘর্ষণযুক্ত তলে থাকে তাহলে সে কী করবে? একটা বাধা প্রয়োগ করবে না? অবশ্যই করবে। তো সে যদি বাধা প্রয়োগ করে তাহলে বলো তো এই বাধাটা কার বিপরীতে প্রয়োগ করতেছে? m2 বিপরীতে। ওকে, সেখান থেকে আমরা কী করতে পারি? জাস্ট এই যে m3টা আছে সেটা বাদ দিয়ে দিতে পারি। ওকে, তো বাদ দেওয়ার পর আমরা কী পেয়েছি? সেটা পেয়ে গেছি।
টার্মটা আমরা কমপ্লিট করছি, টার্ম কমপ্লিট করার পর এদিকে আসছি কপিকল করছি, কপিকল যখন করেছিলাম তখন আমরা ডাইরেক্ট M1 এবং M2 বস্তুর জন্য চিন্তা করছি। তারপর আমরা কী করছি, ডাইরেক্ট একটা তৃতীয় একটা বস্তুকে নিয়ে আসছি, সিস্টেমের মধ্যে তৃতীয় একটা বস্তুকে নিয়ে আসছি। তৃতীয় বস্তুকে যখন আসছি তখন এই একটা করছি যে ঘর্ষণশীল তল হওয়া লাগে, ঘর্ষণ তলের জন্য আমরা একটা সূত্র পাইছি। তারপর যদি ঘর্ষণযুক্ত তল হয়, ঘর্ষণযুক্ত তল হয়ে দেখো আমরা ঘর্ষণযুক্ত তলের জন্য T1 T2 এগুলো বের করতে বলে তাহলে বের করতে পারবো না? পারবা? অবশ্যই পারবো। এই কাজ করতে যখন নিচের দিকে, তাহলে এদিকে এদিকে কোনটা, এদিকে তোমার M2, এদিকে কোন দিকে আছে, এদিকে আছে তোমার M2। তো M2 দিয়ে সে কী করবে, এই M3 কে টানতেছে না এদিকে, তাহলে বলো তো M3 তাকে টানবে না, কি টানবে, টি বলে টানবে, অবশ্যই টি বলে টানবে। এবং টি বল এবং M2 যেহেতু দুটো সমান হওয়া লাগবে না? হ্যাঁ, অবশ্যই সমান হবে। তো আমরা যে এখানে নেট যে ত্বরণ সেটা হিসাব করি, নেট ত্বরণ তো পেয়ে গেছি। তো এখান থেকে যে আমরা হিসাব করি তোমার আসবে কি, নিচে কাজ করতে তোমার M2, আচ্ছা M3 দিয়ে কাজ করি। M3 দিকে তোমার এদিকে কাজ করতেছে কি, মানে M3 কে তোমার এদিকে টানতেছে কে, M2G। M3 বলছে কি M2G বলটা এদিকে টানতেছে, হ্যাঁ। তাহলে আবার এদিকে কে আছে, এদিকে আছে তোমার M1G, M1G এদিকে কাজ করতেছে না, হ্যাঁ। তো M1G এদিকে কাজ করতেছে, তো M1G তোমার এই M3 বস্তুটাকে তার নিজের দিকে টানবে। তাহলে বলো তো এই প্রতিক্রিয়া একটা থাকবে না? হ্যাঁ। তাহলে বলো এদিকে থাকবে কি, T2। আচ্ছা এদিকে আমি T1 দিই। এই T2 বলে কি করতেছে, তো তোমার M3 বস্তুটা T2 বলে M1G-কে নিজের দিকে টানতেছে, এবং তোমার যে M3 বস্তুটা সে তোমার M1-কে তার নিজের দিকে T2 বলে টানতেছে। ওকে, তাহলে বলো তো M3 বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? মোট দুইটা। কি কি? একটা তোমার M2G নিচের দিকে কাজ করতেছে, এবং আরেকটা কি তোমার M1G বিপরীত দিকে কাজ করতেছে। সো আমরা শুরুতে M2 নিয়ে চিন্তা করি। আমি যদি M2 নিয়ে কাজ করি তাহলে দেখো তো M2-র জন্য নিচে কি কাজ করতেছে, M2G। তার উপরের দিকে তাকে টানতেছে কি, তাকে তোমার M3। ওকে, M3 কিন্তু তাকে টানতেছে। তো বলো তো M3 কি একটা বলে টানবে না? অবশ্যই টানবে। কোন বলে টানবে? M3 টানবে তার ঘর্ষণ বল। তাই বলো তো এই M3 এখানে আরেকটা বস্তু আছে না যে তাকে টানতেছে, কোন বলে টানতেছে তোমাকে? M1G। সেখানে কি লিখতে পারি আমরা? M1G সমান কি লিখতে পারি আমরা? এই যে সিস্টেমের যে মোট সেটা কত? M2A। আসলে এটা হয়েছে কেন যে মনে হচ্ছে যেটা হয় নাই, কেন জানো? কারণ আমাদের শুধু সেটা মিলতেছে না। কারণ দেখো তো এখানে M2G M1G মাইনাস FK ডিভাইড তোমার M2A কেন আসছে? এখানে তোমার মোট ত্বরণটা আসার কথা, তাই না? হয়তো আমার কোথাও ভুল হচ্ছে, তো ঠিক আছে, এটা করবো না, এটা নেক্সট ক্লাসে যদি করে তাহলে দেখাই দিব। কারণ এখানে M2 আসার কথা না, এখানে তোমার সবগুলা ভরে আসবে। ওকে, হয়তো আমাদেরই কোথাও ভুল হচ্ছে। কী হইতেছে ভাই? আমাদের কোথাও হয়তো বা ভুল হইতেছে। তাই আমরা তোমরা জিনিসটা পারবা তো? পারবা না? যে মানে আগে যে এই সূত্রটা দেখাই দিচ্ছে যে এই সূত্রটা পারবা না? হ্যাঁ, তাহলে এটা এইভাবে করার কোনো প্রয়োজন নেই। এভাবে করতে ভুল হইতে পারে, আমার নিজেরই ভুল হইতেছে, অনেকদিন পরে করতেছি তো, সো ভুল হইতেছে অনেকটা। তো দেখো তোমরা এইভাবে করবা না, এভাবে না করে ডাইরেক্ট যেভাবে দেখাই দিছি ওইভাবেই করবা। ম্যাথ স্যার কাটবে না, ম্যাথ তোমার স্যার কাটবে না, তুমি তো ঠিকভাবে নিয়মটাই তুমি বুঝে শুনে এগুলো লেখছো, তাই না? তো দেখো আমাদের মোটামুটি টপিকটা শেষ, এখান থেকে ম্যাথ করাবো। আমাদের ওয়ান শট সিকিউ ক্লাস যখন করাইছিলাম তখন আসলে এখান থেকে ম্যাথ করাই দিয়েছিলাম, তো তোমরা ওয়ান শট সিকিউ ক্লাসটা করে নিবা কষ্ট করে। এবার হচ্ছে মহাকর্ষ বল। এই যে মহাকর্ষ ধরে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে বা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তো এই কী করবে, তড়িৎ বলের মতো আর কি, এই বস্তুটা ধরে M1 এবং এই বস্তুটা ধরে M2। সো এই বস্তুটা কী করবে, তাকে নিচের দিকে টানবে। ওকে, এই বস্তুটা কী করবে, তাকে নিজের দিকে টানবে এবং সে কী হবে, তার নিজের দিকে টানবে। ওকে, অবশ্যই টানবে। এখানে বিকর্ষণ বল বলে কিছু নেই, ঠিক আছে, আকর্ষণ বলই হবে। সো এই যে আকর্ষণ বল সেটা নির্ভর করে তোমার বস্তু দুইটার গুণফলের, বস্তু দুইটার যে আকর্ষণ বল সূত্র কত, একটু চিন্তা করতে দাও। আকর্ষণ বল, হ্যাঁ, আকর্ষণ F সমান তোমার G ইন্টু তোমার M1 M2 ডিভাইড বাই তোমার ডি স্কয়ার। এখানে ডি হচ্ছে তোমার এই দুইটা বিন্দু, মানে এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব। ওকে, আকর্ষণ বলের সূত্র হচ্ছে তোমার F সমান G ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কয়ার। তো এখানে জি এর মান কোথায়, যে এইখানে জি হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই জি এর মান তোমার 6.673 ইন্টু তোমার 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 11 তারপর নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। কীভাবে আসছে দেখো, আমরা যদি জি কে এক পাশে রাখি তাহলে কী হয়, তোমার F
ডি স্কোয়ার, নিচে থাকবে কি তোমার m1 m2। সো এফ থেকে আসবে, এফ থেকে আসবে তোমার বল, সেখান থেকে এন, এবং ডি এর থেকে আসবে তোমার মিটার স্কোয়ার, এবং m1 m2 জায়গায় তোমার কি আসবে কেজি স্কোয়ার। সেখান থেকে আমি কি লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার তোমার কেজি স্কোয়ার। সো আমাদের যে জি এর একক সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং জি এর যে মান, এই জি এর মান হচ্ছে তোমার এটা। ওকে, সেটা হচ্ছে তো মহাকর্ষ বলের সূত্র। দুইটা যদি বস্তু দেওয়া থাকে, তাদের ভর দেওয়া থাকে, যদি দূরত্ব দেওয়া থাকে, তাহলে তুমি এই সূত্র ইউজ করে মহাকর্ষ বলটা বের করতে পারবা। ওকে, এতটুকু ক্লিয়ার। তারপর যে তোমাদের বইতে আরেকটা টপিক দেওয়া আছে, দাঁড়াও বইটা খোলা যাক। তোমাদের বইতে তোমার দেখো, এটা তো মহাকর্ষ বল পড়ছি। ওকে, ধরো তোমার এখানে একটা পৃথিবী আছে, এখানে একটা বস্তু আছে, ধরো পৃথিবীর ভর হচ্ছে তোমার এম, এবং বস্তু ভর হচ্ছে তোমার m1। ওকে, তো এবার আমরা হিসাব করবো যে পৃথিবী এবং যে বস্তুর যে আকর্ষণ সেটা কত। আমরা কি জানি এফ সমান হচ্ছে তোমার জি ইন্টু m1 m2 ডিভাইড তোমার ডি স্কোয়ার, বুঝছো? তাহলে বলো তো এখানে ডি এর যে আমি কি লিখবো, ধরো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা তোমার পৃথিবীর পৃষ্ঠে আছে। কোথায় আছে? পৃথিবীর পৃষ্ঠে আছে। তো এখন এই যে তোমার যে এই সূত্রটা, সেটা তোমার বিন্দুর জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তো এখন বলতে পৃথিবী কি কোনো বিন্দু না, তো আমার পৃথিবীর সম্পূর্ণ ভরটা কী করবো, তার কেন্দ্র বিবেচনা করবো। তো যে দূরত্বটা হিসাব করতে হবে, তখন আমরা কী করবো, কেন্দ্র থেকে দূরত্বটা হিসাব করবো। তো কেন্দ্র থেকে দূরত্ব কত? 8, এটা পৃথিবীর ব্যাসার্ধের সমান। সেখান থেকে আমরা লিখতে পারি এফ সমান হচ্ছে তোমার জি ইন্টু পৃথিবীর ভর কত, বড় হাতের এম, আর এই ছোট হাতের এম দ্বারা কী লিখতেছি আমরা, ছোট হাতের এম, সরি এম টু দ্বারা কী লিখতেছি, ছোট হাতের m1, আসলে আমি m1 দিই, ছোট হাতের m1। এবং ডি স্কোয়ার সমান কী লিখবো আমরা, পৃথিবীর কেন্দ্র থেকে সেই বস্তুর দূরত্ব। কেন? কারণ পৃথিবী তো একটা গোলাকার, এবং পৃথিবী গোলাকার এবং পৃথিবী তো একটা বিন্দু না। সো এই সূত্রটা তোমার শুধু বিন্দুর জন্য অ্যাপ্লিকেবল। তো পৃথিবী যেহেতু বিন্দু না, আমরা কী করবো, তার যে সম্পূর্ণ ভরটা আছে তার সেটা কিন্তু আমরা কেন্দ্রের বিবেচনা করবো। তো কেন্দ্র থেকে তার পৃষ্ঠের দূরত্ব কত, সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধের সমান। তো পৃথিবীর ব্যাসার্ধ কত, আর স্কোয়ার। এখন এই যে তোমার আকর্ষণ বলটা আছে, এটাকে আমরা কি লিখতে পারি জানো? এই আকর্ষণ বলটাই হচ্ছে তোমার ওজন। একটা বস্তুকে পৃথিবী কতটুকু বলে আকর্ষণ করতে, সেটাই কি তার ওজন। তো এই অ্যাপসন কি লেখা যায়, এই অ্যাপসন লিখতে পারি আমরা এম জি। সেই পাশে কী ছিল, জি ইন্টু তোমার বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম ডি এর তোমার আর স্কোয়ার। তাহলে বলতো এই এম আর এই এম কাটা না কেন? কারণ এই এম তো হচ্ছে তোমার এই বস্তুটা, এবং এই এম কোনটা, একই বস্তু, তাই না? আমরা হিসাব করতেছি। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং জি হচ্ছে গিয়ে তোমার জি এম ডি বাই তোমার আর স্কোয়ার। এখন এই যে সূত্র আমরা পাইছি, এই সূত্র কি শুধু পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল না ভাই? এটা শুধু পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল না। তুমি যে কোনো গ্রহের ক্ষেত্রে যদি তার গ্র্যাভিটি মান বের করতে বলে, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লিকেবল মানে ব্যবহার করতে পারবা, যেখানে এম হচ্ছে ওই গ্রহের ভর। এম কি? এম হচ্ছে গ্রহের ভর। এবং এখানে আর হচ্ছে তোমার গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ। তো এখন এই যে আর, এটা কিসের উপর ডিপেন্ড করে একটু দেখো। এই যে জি আছে, জি সমান কি লিখতে পারি, জি এম ডি হবে তোমার আর স্কোয়ার। তাহলে বলো তো এখানে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো পৃথিবীর কেন্দ্র থেকে আমরা যতটুকু দূরে যাব, ততটুকু আমাদের আর এমনটা পারবে না। এতটুকু কত, এতটুকু তোমার আর। ধরো একটা বস্তু আছে এখন এই জায়গায়, এখন এতটুকু কত, এতটুকু তোমার এইচ। তাহলে বলো তো সে অনেক উপরে উঠে গেছে না? হ্যাঁ, তাহলে এখানে কি আমরা আর দিয়ে করতে পারবো না? যদি এমনটা হয় যে তোমাকে বলে যে একটা সার্টেন উচ্চতায় জি এর মান বের করতে, তাহলে তুমি কী করবা, জাস্ট এই সূত্র ইউজ করবা, জি সমান তোমার জি এম দেবে তোমার আর প্লাস এইচ, তার উপর হোল স্কোয়ার। ওকে, পারবা না এটা? অবশ্যই পারবা। এবং তোমার যে পৃথিবীর যে ভর, এই পৃথিবীর ভরটা যদি লিখে দিই, পৃথিবীর ভর এম সমান হচ্ছে তোমার 6 × 10⁻24 কেজি। এবং পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হচ্ছে তোমার ব্যাসার্ধ আর সমান হচ্ছে তোমার 6.4 ইন্টু তোমার 10⁻6 মিটার। সেগুলো মুখস্থ রাখতে পারো, বাট তোমাদের পরীক্ষা যখন আসবে তখন এগুলো দেওয়া থাকবে। ওকে, সো আমরা দুইটা সূত্র শিখছি। একটা হচ্ছে গিয়ে তোমার জি সমান জি এম ডি বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তোমার যদি ডাইরেক্ট কোনো একটা গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তোমাকে যদি বলে যে ওই গ্রহের তুমি জি এর মান নির্ণয় করো, তাহলে তুমি ডাইরেক্ট এই সূত্র ইউজ করবো। বাট যদি এমনটা বলে যে একটা সার্টেন উচ্চতায় তোমার জি এর মান বের করতে, তাহলে তুমি নিচের সূত্রটা ইউজ করবা। ওকে,
আসলে জিনিসটা বুঝতে পারছো? তো তোমাদের বইতে আসলে এখান থেকে দুইটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা ম্যাথ তোমরা আসলে পারবা। কীভাবে পারবা বলি। প্রথম যে ম্যাথ সেটা বলছে উচ্চতা পৃথিবীর থেকে আনুমানিক 100 কিলোমিটার, যেখানে জি এর মান কত। দেখো এখানে তোমার পৃথিবী আছে, এটা এখানে তোমাদের স্পেস স্টেশন আছে, এটা কতটুকু উচ্চতা আছে 100 কিলোমিটার। তোমাদেরকে বলছে এই উচ্চতায় তোমার জি এর মান কত। আচ্ছা ম্যাথটা করাই দিই। ওকে, তোমাদেরকে বলছে এই উচ্চতায় জি এর মান কত। তো এই ডাটাগুলো দেওয়া আছে। আমরা জি জি সমান কী জানি, জি সমান জানি তোমার জি এম ইন্টু তোমার আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার লিখতে পারবো না, কেন? কারণ এটা পৃথিবী পৃষ্ঠ থেকে আরও 100 কিলোমিটার উপরে আছে, তাহলে এখানে কেবে আর প্লাস এইচ তারপর হোল স্কোয়ার। এবার যে মানগুলো বসাই, দেখো মানগুলো বসালে কী হয়, জি এর মান কত, জি এর মান তোমার 6.673 ইন্টু তোমার tan ইনভার্স 11 ইন্টু এম এর মান কত, পৃথিবীর বয়স তোমার 6 ইন্টু 10^24, 6 ইন্টু 10^24 ডিভাইড বাই আর, আর এর মান কত 6.4, আর এর মান কিন্তু মিটার বসাবা, প্লাস এইচ এর মান কত, কতটুকু উচ্চতা আছে 100 কিলোমিটার, তাহলে 100 বসাই দিবা, তাকে কত দ্বিগুণ দিবা 10 কিউব দ্বিগুণ দিবা, কারণ তোমার কিসে নেওয়া লাগবে মিটারে। তাহলে এখানে একটা উত্তরটা বাক্সে লিখবা এবং এটা কী এককে আসবে, এমএস ইনভার্স 2 এককে। ওকে, সো আসলে ম্যাথটা পারবা। তো আমাদের করানোর মধ্যে একটা ম্যাথই ছিল, আর তেমন একটা ম্যাথ নাই। দেখো আমরা এখানে জি পেয়ে গেছি, এটাকে আমরা জি বলবো না, জি প্রাইম বলবো, জি প্রাইম বলি, কারণ জি হচ্ছে তোমার সারফেস এজি, এবং যেহেতু এটা এক মানে একটা চারটে উচ্চতায় বের করছে, তাহলে এটাকে আমরা জি প্রাইম দিই। ওকে, তো আসলে জিনিসটা পারবা। তো আমাদের এই নিয়ে আমাদের লেকচার শেষ, আজকের ক্লাসটা এতটুকুই থাক। আজকে আমরা যা পড়ছি ভালোই পড়ছি। দেখো আমরা অনেকগুলো টপিকই কভার করছি। ওকে, তোমাদের আসতে পারে যত কিছু আসলে সবগুলো দেখানো হয়েছে। সো এই অধ্যায়টা অত বড় ছিল না, ছোটো একটা অধ্যায় ছিল। সো দেখো কী কী পড়ছি। আমরা টান পড়ছি, কারণ আমাদের কপি করে পড়াতো, কপি করে পড়ার জন্য আমাদের টানটা জরুরি ছিল, কারণ টান পড়লে আমরা আসলে এই যে একটা বস্তু আরেকটাকে টানতেছে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হইতো, এই জন্য আমরা টানটা পড়ছি। এখন এই টান থেকে তোমাদের কি প্রশ্ন আসবে, তোমাদের এখান থেকে প্রশ্ন আসার চান্স হচ্ছে 0%। কত পার্সেন্ট? 0%। এখান থেকে প্রশ্ন আসবেই না, কখনোই আসবে না। এখান থেকে আসলে হঠাৎ চলে আসবে, যেমন রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, এরা হচ্ছে গিয়ে তোমার প্রি বুয়েট, এদেরকে বলা যায় প্রি বুয়েট, এদেরকে এটা এ নামে ডাকা যায়। এটা মানে তোমার যে কোনো সময় উল্টাপাল্টা কোয়েশ্চেন করে দিতে পারে। সো যারা রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড থেকে আমার ক্লাসগুলো দেখতেছো, তোমরা চাইলে এই টপিকটা একটু কভার করে রাখতে পারো, চলে আসতে পারে। দেখাই তো দিছি কী কোনটা কীভাবে কাজ করতেছে। তো টান পড়ার পর টান একটা ম্যাথ করছি, এই ম্যাথ করার পর আমরা ডাইরেক্ট কপিগুলো চলে আসছি। কপিগুলোর প্রথম কেস ছিল এইটা, যেখানে তোমার একটা কপিকল দেওয়া থাকবে, তারপর দুইটা বস্তু ঝুলাই দেওয়া হবে, তারপর তোমার নেট যে ত্বরণ সেটা বের করতে বলবে, তারপর তোমার টান যে আছে এই টানটা বের করতে বলবে। সেখান থেকে তুমি হিসাব কীভাবে করতে হবে দেখাই দিছি, পারবা। যদি না বুঝো তাহলে আবার করবা। তো সেখান থেকে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে তোমার আবার হ্যাং করতেছে। দেখো এখানে যে কপিগুলোর যে নেট ত্বরণ সেটা আমরা পেয়ে গেছি, এই সমান তোমার উপর থেকে লোড ডিফারেন্স এবার তোমার টোটাল মাস। তারপর আসা যাক কেস টু, কেস টুর মধ্যে আবার কেস ওয়ান, এটা হচ্ছে কেস টু। কেস টু থাকবে তোমার একটা বস্তু থাকবে, এই বস্তুর মধ্যে আবার কেস ওয়ান হচ্ছে যে বস্তু হচ্ছে তুমি রাখছো এটা ঘর্ষণহীন হওয়া লাগবে। ঘর্ষণহীন হইলে এইভাবে করবা, লোড ডিফারেন্স। লোড ডিফারেন্স তোমার যে বলগুলো আছে যে সেই বলগুলো লব্ধি বল, মানে যে মোট বলগুলো কাজ করতেছে সেটা। তো এখানে M2 যে তোমার নিচের দিকে কাজ করতেছে এবং M1 যে তোমার নিচের দিকে, বাট উঠা লাগতেছে আলটিমেটলি উপরের দিকে। সো একটা বিপরীত দিকের জন্য বিয়োগ করেছি। এবং যে M3 সে তো ঘর্ষণহীন তলে আছে, তো যেহেতু সে ঘর্ষণহীন তলে আছে সে কি কোনো ইফেক্ট ফেলতে পারবে? অবশ্যই না। সো এই জন্য আমরা কী করছি, শুধুমাত্র M2G এবং M1G রাখছি। আবার নিজের টোটাল মাস সিস্টেম যতটুকু ভালো সবগুলো কিন্তু নেওয়া লাগবে। কারণ প্রশ্ন হচ্ছে আমরা দড়ি ভর কেন নিই, দড়ি ভর নগণ্য, এই জন্য নেওয়া লাগে না। তারপর ঘর্ষণযুক্ত তলের কথা চিন্তা করি, এখানে লোড ডিফারেন্স লিখবার ডিভাইড বাই টোটাল মাস। কিন্তু এবার দেখো তোমার যে M3 আছে, M3 একটা ঘর্ষণযুক্ত তলের মধ্যে আছে, তো এই ঘর্ষণ বলের মান কত, M3 মানে M3 ঘর্ষণ কতটুকু হবে, FK সমান মিউ কে ইন্টু আর, আর সময় M3G। ওকে, সেখান থেকে লোড ডিফারেন্স পাইতেছি কীভাবে আসছে, M2G কাজ করতে নিচের দিকে এবং M3 যেটা আছে তার ঘর্ষণের কারণে সে M2কে বাধা দিতেছে, M2কে ধরে আটকে রাখতেছে, তাই জন্য আমরা মানে FK সামনে মাইনাস দিছি। ষোলো চিন্তা করবা যে গতির বিপরীতে তোমার ঘর্ষণ বলটা কাজ করবে। তবে M1G কাজ করতেছে নিচের দিকে, বাট আলটিমেটলি যাতে যাওয়া লাগতেছে কোন দিকে, উপর দিকে, কেন? কারণ M2 তো বড়। সো এখান থেকে আমরা এগুলো পাইছি। দেন মহাকর্ষ বল, এটা খুবই ছোটো একটা টপিক, তোমাদের এখান থেকে তোমার MCQ আসে। তো যে টপিকটাকে কভার করে দিছি, দেখো দুইটা বস্তু থাকবে, তাদের মধ্যে আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বল নির্ভর করে বস্তু দুইটা গুণফলের সমান, মানে গুণফলের উপর এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটার উপর। সেখান থেকে আমরা জি একটা জিনিস আসছে, এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.673 ইন্টু tan ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কীভাবে আসছে, জিকে আমরা এক পাশে থেকে বাকি সবগুলো অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে এফ এর মান কত, মানে এফ এর একক কি, নিউটন।
ডি হচ্ছে তোমার দৈর্ঘ্য, মানে দূরত্বের একক কি মিটার, তাহলে এখান থেকে মিটার স্কোয়ার। ডি হবে তোমার এম ওয়ান এম টু হচ্ছে তোমার ভর, তো ভর একক কি কেজি, তাই না কেজি স্কোয়ার। সেখান থেকে আমরা জি এর একক পাইতেছি, এটা কিসে রাখবো এর একক। তারপর দেখো আবার হ্যাং করতেছে, আচ্ছা দেখো লেখা উঠছে, যাও। তারপর দেখো এখানে যে এনতে পাইছি আমরা এফ সমান এটা। তারপর এই যে আমরা এম ওয়ান এমটাকে ধরি আমরা পৃথিবী, এবং এম টু হচ্ছে গিয়ে পৃথিবীর উপর একটা বস্তু। ওকে, সো পৃথিবীর উপর একটা বস্তু এবং পৃথিবী এর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে আমরা ভালোবেসে কী রাখি, ওজন। মানে সেটা তার ওজন না, হ্যাঁ সেটা তার ওজন। সেখান থেকে আমরা ওজন পাইতেছি, মানে আকর্ষণ বলটা হবে তার এই বস্তুর ওজন, সেই ওজন সমান পাইতেছি এম জি। সো এখানে এম আর এম কাটা, কারণ একই বস্তু না, ছোটো এমটা তো ছোটো এমের ওজনই তো এটা। সো এখান থেকে আমরা এম পাইতেছি, এমটা কেটে গেছি, তো এখানে দেওয়া হচ্ছে জি সমান জি এম ডিভাই আর স্কয়ার। এখানে তুমি পৃথিবী বাদে অন্য কোনো গ্রহ চিন্তা করতে পারো, যদি তোমাকে প্রশ্নের মধ্যে অন্য একটা গ্রহের বর দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে তুমি ওগুলো ব্যবহার করে ওই গ্রহের যে অভিকর্ষ ত্বরণের মান সেটা বের করে ফেলতে পারবা। তো এখন যদি এমনটা হয় যে একটা বস্তু অনেক উপরে আছে, বা আমাদেরকে বললো যে একটা সার্টেন উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নিয়ে নেবো, তখন কী করবো? তখন এই যে আর আছে, আর যায় তোমরা জাস্ট আর প্লাস এইচ ইউজ করবা, তখন তো আর থাকবে না, তখন আর প্লাস এইচ হয়ে যাবে না, হ্যাঁ তখন আর প্লাস এইচ ইউজ করবা। তো এই নিয়ে আমাদের লেকচার শেষ, আজকের মতো ক্লাস।